হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো অ্যাজ ইউজুয়াল সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। একটা নতুন সিরিজ লাস্ট মোমেন্টে শুরু হতে চলেছে, একদম শেষ মোমেন্ট উপস্থিত, আর বেশি দিন বাকি নেই, মাত্র আর 2 সপ্তাহের গেম। অ্যান্ড এই 2 সপ্তাহতেও তোমাকে যদি ঘুরে আসতে হয় তাহলে তোমাকে কিন্তু এই মোমেন্টে খুবই স্ট্র্যাটেজিক্যালি রিভিশনস করতে হবে। কেমন ভাবে রিভিশন করতে হবে? রিভিশনসের প্রথম জিনিসটা রাখতে হবে, যেটা ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্র্যাকটিস। তাই নিউমেরিক্যালের উপরে একটা সিরিজ আসতে চলেছে, যে নিউমেরিক্যাল সিরিজটাতে বেসিক্যালি তোমাকে কেবলমাত্র কিছু নিউমেরিক্যাল আমি করিয়ে দেব বা প্র্যাকটিস করাবো তাই নয়, নিউমেরিক্যালের থ্রু দিয়ে পুরো কনসেপ্টটার একটা 180 ডিগ্রি বা 360 ডিগ্রি রিভিশন করে নেব, যাতে নিউমেরিক্যাল তো এটা আসতে পারে, ওটা আসতে পারে, সেটা আসতে পারে, যে কোনো নিউমেরিক্যাল তুলতে পারে, ডেটা চেঞ্জ করে যা খুশি তুলতে পারে, কিন্তু তুমি যেন সেই লেভেলে রেডি থাকতে পারো যে নিউমেরিক্যাল যাই আসুক না কেন কনসেপ্টটা জানি, নিউমেরিক্যালের পিছনের কনসেপ্টটা আমার কাছে জানা আছে। তাই যে কোনো নিউমেরিক্যালে যাতে আসুক কোনো ভয় যাতে তোমার মধ্যে না থাকে, তুমি যেন একদম রেডি থাকতে পারো যে ফাইনাল প্রিপারেশনের রেসপেক্টে। সেই জন্য নিউমেরিক্যাল তো থাকবে, নিউমেরিক্যাল তো সলভ করবোই, কিন্তু নিউমেরিক্যালের থ্রু দিয়ে ওই নিউমেরিক্যাল রিলেটেড যে কনসেপ্টটা আছে, ওই নিউমেরিক্যাল রিলেটেড যে জিনিসগুলো তোমার অ্যাডিশনালি জানা প্রয়োজন, নিউমেরিক্যাল যদি টুইস্ট করতো, একটু অ্যাডিশনাল কিছু দিয়ে দিত, একটু অন্যরকম ভাবে দিত, ভাষাটা ঘুরিয়ে দিত, তাতেও যাতে তুমি ঘাবড়ে না গিয়ে নিউমেরিক্যালটাকে অ্যাপ্রোচ করতে পারো এবং কারেক্টলি তার আনসার নিয়ে আসতে পারো। এই যে থাকবে টোটাল পারপাস এই নিউমেরিক্যাল সেশনসটা, যেখানে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির যে 4টে চ্যাপ্টার আছে নিউমেরিক্যাল বেসড, 5 নম্বর চ্যাপ্টারটাতে নিউমেরিক্যাল নেই, তো যে 4টে চ্যাপ্টার আছে নিউমেরিক্যাল বেসড, পদার্থের কঠিন অবস্থা একটা চ্যাপ্টার, দেন হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি আছে, তড়িৎ রসায়ন, দেন আছে দ্রবণ, আর দ্রবণটা বোধহয় সেকেন্ড চ্যাপ্টার, হ্যাঁ, পদার্থের কঠিন অবস্থা, তারপরে আছে দ্রবণ, তারপরে আছে তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি, এবং আছে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। এই চ্যাপ্টার গুলোতে নিউমেরিক্যালের থ্রু দিয়ে আমরা কনসেপ্টের আরো একটা রিভিশন করব, নিউমেরিক্যাল এবং তার পিছনে থাকে কনসেপ্ট। তো চলো শুরু করা যাক আজকের নিউমেরিক্যাল সেশন, যেখানে আমরা নিউমেরিক্যাল এবং সঙ্গে নিউমেরিক্যালের পিছনে থাকা কনসেপ্টটাকে থরলি স্টাডি করতে চলেছি। পদার্থের কঠিন অবস্থা কোশ্চেন্স গুলো দেখো, নিউমেরিক্যালটা সলভ করার শুধু পারপাস নয়, কনসেপ্টটা বিল্ড করার চেষ্টা করো, যে কোনো রকমের নিউমেরিক্যাল আসুক না কেন, যাতে তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। প্রথম কোশ্চেনটা কি বলছে, কোন শ্রেণীর কেলাসের ক্ষেত্রে কিনারা দৈর্ঘ্যগুলি প্রত্যেকটি অসমান কিন্তু আন্ত অক্ষীয় কোণগুলি প্রত্যেকটি সমকোণ? আচ্ছা, এটা নিউমেরিক্যাল নয়, এটা একটা ইনফরমেটিভ কোশ্চেনটা জাস্ট চলে এসেছে, সো এটা নিউমেরিক্যাল অবশ্যই নয়। বলছে কোন শ্রেণীর কেলাসের ক্ষেত্রে কিনারা দৈর্ঘ্যগুলি প্রত্যেকটি অসমান, মানে a = b = c হবে না, a ≠ b। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে a ≠ b, a আর b সমান হবে না, ≠ c, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে না, কিন্তু সবকটা আন্ত অক্ষীয় কোণ মানে আলফা, বিটা এবং গামা এরা প্রত্যেকে 90 ডিগ্রি হবে। এরকম কোন ক্লাসটা আছে জানতে হবে। অর্থাৎ এখানে কোশ্চেনতে এটা দিয়েছে, একটা পার্টিকুলার কোশ্চেন তুলে দিয়েছে, মানে তোমাকে কোন জোনটা স্টাডি করতে হবে। তোমাকে ব্রাভিস ল্যাটিসের যে কটা ক্রিস্টাল স্ট্রাকচার আছে, সব কটা ক্রিস্টাল স্ট্রাকচারের ডিটেইলসটা তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে। ব্রাভিস ল্যাটিসে যে 7টা ক্রিস্টাল টাইপ আছে এবং প্রত্যেকটা আবার এফসিসি, বিসিসি, সিম্পল কিউবিক, তো যে মেন 7টা টাইপ আছে সেই 7টা টাইপকে কিন্তু তোমাকে এখানে মেমোরাইজ করতে হবে। এখানে আনসারটা হতে চলেছে অর্থরম্বিক, এখানে আনসারটা হতে চলেছে অর্থরম্বিক, কিন্তু অর্থরম্বিক ছাড়াও তো আরো অনেকগুলো টাইপ আছে, মনোক্লিনিক, ঠিক আছে, ঘনকাকার বা কিউবিক, টেট্রাহেড্রাল, মনোক্লিনিক, অর্থরম্বিক, হেক্সাগোনাল, ট্রাইক্লিনিক। তো যতগুলো টাইপ আছে 7টা টাইপ কিন্তু তোমাকে এখানে মেমোরাইজ করে রাখতে হচ্ছে। কি মেমোরাইজ করতে হচ্ছে? টিপিক্যালি বা স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, তাদের কিনারা দৈর্ঘ্যগুলোর মধ্যে কি রিলেশন, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে কি রিলেশন, এবং আন্তঃক্ষীয় কোণগুলোর মধ্যে কি রিলেশন, আলফা বিটা গামার মধ্যে কি রিলেশন আছে, এবং কিনারা দৈর্ঘ্যগুলোর মধ্যে কি রিলেশন আছে। এই জিনিসটা মুখস্থ করে রাখছো, মেমোরাইজ করে রাখছো ফর 7 টাইপ অফ ব্রাভিস ল্যাটিস, ঠিক আছে? 7টা যে ব্রাভিস ল্যাটিস আছে তাদের জন্য এটা মুখস্থ করছো। পরেরটা কি বলছে, কারণ এই কোশ্চেনটা এখানে দিয়েছে, এটা কিন্তু অন্য দিতে পারতো, এটা না দিয়ে এটাতে আনসার অর্থরম্বিক, অন্য কোনো কোশ্চেনও দিতে পারতো। পরেরটা কি বলছে দেখো, প্রবলেমটা কি বলছে, একটি ঘনকাকার একক কোষ, ঘনকাকার মানে কিউবিক বলে দিয়েছে, বাট কিউবিকের পরে সেটা এফসিসি, বিসিসি এগুলো কিছু বলেনি, ঠিক আছে? এফসিসি, বিসিসি, ইসিসি বা সিম্পল কিউবিক সবগুলো কেমন একবার আমরা রিভিশন করে নেব প্রবলেমগুলো থ্রু দিয়ে। একটি ঘনকাকার একক কোষে কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন
5 into 10 to the power minus 23 সেন্টিমিটার কিউব। আচ্ছা এই যেটাতে একটু মিস্টেক আছে এটা হবে হচ্ছে 5 into 10 to the power minus 21, ঠিক আছে, যেটাতে প্রিন্টিং মিস্টেক আছে এটা 21 সেন্টিমিটার কিউব হবে, না হলে নিউমেরিক্যালটা সলভ হবে না। 5 into 10 to the power minus 21 সেন্টিমিটার কিউব। যদি একক কোষের বাহুর দৈর্ঘ্য, ও ন্যানোমিটারকে মিলিমিটার করে দেওয়া হয়েছে, এটা হবে ন্যানোমিটার। ন্যানোমিটার একক কোষের বাহুর দৈর্ঘ্য মানে ইউনিট সেল যেটা আছে তার এজ লেংথটা দিয়ে দিচ্ছে, কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 0.407 ন্যানোমিটার। তাহলে উক্ত একক কোষের কণার সংখ্যা কত, এটা হচ্ছে প্রবলেম। তার মানে আমাকে কি বলে দিয়েছে, ঘনকাকার একক কোষ বলে দিয়েছে। একক কোষটা 4 রকমের একক কোষ হতে পারে। 4 রকমের একক কোষগুলো কি কি, যদি সিম্পল কিউবিক হয়, ঠিক আছে, আমরা একবার একক কোষের ব্যাপারে একটু জাস্ট দেখে নিই। যদি সিম্পল কিউবিক হয়, সরল ঘনকাকার সিম্পল কিউবিক ইউনিট সেল, তাহলে তার জন্য হিসাবটা কি থাকে, সিম্পল কিউবিক ইউনিট সেলের জন্য হিসাবটা থাকে যে প্রত্যেকটা কর্নারে, একটা কিউবের 8টা কর্নার, 8টা কর্নারেই একটা করে অ্যাটম বসে আছে এবং ওই অ্যাটমটার 1/8 পোরশন ইউনিট সেলটার মধ্যে ঢুকে আছে। মানে ইউনিট সেলটার মধ্যে নেট কতটা অ্যাটম অকুপাইড হয়ে আছে, ইউনিট সেলটার মধ্যে 1/8 কর্নারে বসে থাকা, 8টা কর্নারে বসে থাকা 1/8 ফ্র্যাকশন, দ্যাট ইজ মোট একটি অ্যাটম প্রেজেন্ট আছে। মোট একটি অ্যাটম প্রেজেন্ট আছে। অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম, একটা ইউনিট সেল ছিল যেটা কিনা সিম্পল কিউবিক, সিম্পল কিউবিকের 8টা কর্নার আছে, 8টা কর্নারে 8টা অ্যাটম বসে আছে, মানে ওই সিম্পল কিউবিকটাতে অ্যাকচুয়ালি কিন্তু 8টা অ্যাটম প্রেজেন্ট আছে। ওই সিম্পল কিউবিকটাতে অ্যাকচুয়ালি কিন্তু ওই সিম্পল কিউবিক ক্রিস্টালটা অ্যাকচুয়ালি কিন্তু 8টা অ্যাটমকে হোল্ড করছে, কিন্তু 8টা অ্যাটমের কমপ্লিট ভলিউমকে হোল্ড করছে না। এটা হচ্ছে পয়েন্টটা ক্লিয়ার রাখতে হবে তোমার কাছে মনের মধ্যে, যে সিম্পল কিউবিক তার 8টা কর্নার, প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম বসে আছে, কিন্তু তার মানে এটা নয় যে সিম্পল কিউবিকটা 8টা অ্যাটমেরই কমপ্লিট ভলিউমকে অকুপাই করেছে। মানেটা হচ্ছে এইটা যে ওই সিম্পল কিউবিকটার মধ্যে 8টা অ্যাটম প্রেজেন্ট আছে নো ডাউট, কিন্তু 8টা অ্যাটমের কমপ্লিট ভলিউম কিউবিকটার মধ্যে বা ইউনিট সেলটার মধ্যে প্রেজেন্ট নেই। কতটা ভলিউম প্রেজেন্ট আছে, মানে নেট কটা অ্যাটম প্রেজেন্ট আছে, নেট অ্যাটম প্রেজেন্ট আছে প্রত্যেকটা কর্নারে থাকা অ্যাটমের 1/8 পোরশন ক্রিস্টালের মধ্যে থাকে, বাকি 7/8 পোরশন ক্রিস্টালটার বাইরে চলে যায়, মানে ইউনিট সেলটার বাইরে চলে যায়, অর্থাৎ পাশের ইউনিট সেলের মধ্যে চলে যায়। অর্থাৎ প্রত্যেকটা অ্যাটমের 1/8 পোরশন একটা ইউনিট সেলের মধ্যে থাকে এবং বাকি 7/8 পোরশন পাশের ইউনিট সেলগুলোতে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। পাশাপাশি যে ইউনিট সেলগুলো আছে দিয়ে সমস্ত ইউনিট সেলগুলো মিলেই তো একটা বড় ক্রিস্টাল তৈরি হচ্ছে। তো ক্রিস্টালের মধ্যে অনেকগুলো ইউনিট সেল আছে, তো আশেপাশের ইউনিট সেলগুলোতে, নেবারিং ইউনিট সেল যেগুলো আছে, প্রতিবেশী ইউনিট সেল যেগুলো আছে, বাকি 7/8 পোরশনটা ওই নেবারিং বা প্রতিবেশী ইউনিট সেলের মধ্যে ঢুকে যায়। একটা ইউনিট সেলে খালি 1/8 পোরশনই কভার থাকে। ক্লিয়ার? তাহলে 8টা কর্নারে 8টা অ্যাটম ডেফিনেটলি বসে আছে কোন একটা ইউনিট সেলে, কিন্তু ওই 8টা অ্যাটমের কমপ্লিট ভলিউম ইউনিট সেলটার মধ্যে ঢুকে নেই। কতটা ভলিউম ঢুকে আছে, প্রত্যেকটা ইউনিট সেলের মধ্যে 1/8 করে, প্রত্যেকটা কর্নারে যে 8টা অ্যাটম আছে প্রত্যেকটা অ্যাটমের 1/8 ফ্র্যাকশন ভলিউম ঢুকে আছে ইউনিট সেলের মধ্যে। তার মানে এক একটা ইউনিট সেলের মধ্যে, এক একটা একক কোষ বা ইউনিট সেলের মধ্যে 8টা কর্নার আছে, এন্ড প্রত্যেকটা কর্নারে যে 8টা অ্যাটম বসে আছে তাদের 1/8 ফ্র্যাকশনের ভলিউম এই ইউনিট সেলটার মধ্যে ঢুকে আছে। ইউনিট সেলটা 1/8 ফ্র্যাকশনকে অকুপাই করছে, পুরো ভলিউমটাকে অকুপাই করছে না। প্রত্যেকটা অ্যাটমের 1/8 পোরশনকে ইউনিট সেলটা অকুপাই করছে, পুরো ভলিউমটাকে অকুপাই করছে না। তার মানে ভলিউমের রেসপেক্টে দেখতে গেলে নেট অ্যাটম একটা দেখবো, কিন্তু নেট অ্যাটম একটা মানে এটা নয় একটা ইউনিট সেলে একটা অ্যাটম আছে। আবারও বলছি, একটা ইউনিট সেলে 8টা অ্যাটমই হোল্ড হচ্ছে, বাট একটা অ্যাটমের ভলিউম ওই ইউনিট সেলটার মধ্যে প্রেজেন্ট আছে। কেন? কারণ 1/8 ফ্র্যাকশন করে ভলিউম ইউনিট সেলের মধ্যে আছে এবং 8টা কর্নারে এরকম 8টা অ্যাটম বসে আছে। তার মানে নেট, অ্যাকচুয়ালি নেট বা ইফেক্টিভলি একটা অ্যাটমের ভলিউম ওই ইউনিট সেলের মধ্যে অকুপাই আছে, এটা আমরা বলতে পারছি। সো এটা সিম্পল কিউবিক ইউনিট সেলের জন্য। যদি বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল হয়, বিসিসি, বডি সেন্টার্ড দেহ কেন্দ্রিক,
বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল বিসিসি। এখানে ওই 8টা কর্নার, এখানে অ্যাটম গুলো কেমন আছে, একটা বিসিসি বা বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলে এখানে 8টা যে কর্নার আছে, একটা ইউনিট সেলে কটা কর্নার, 8টা কর্নার। ওই যে 8টা কর্নার আছে, ওই 8টা কর্নারে তো একটা করে অ্যাটম বসে আছেই, তারপরেও পুরো ইউনিট সেলটার ঠিক মাঝখানে একটা গোটা অ্যাটম ঢুকে বসে আছে। মানে যদি ভেঙে বলি যে পুরো ইউনিট সেলটাতে মোট কটা অ্যাটমের টাচ আছে বা মোট কটা অ্যাটম প্রেজেন্ট আছে পুরো ইউনিট সেলটা জুড়ে, পুরো ইউনিট সেলটা জুড়ে মোট 9টা অ্যাটম প্রেজেন্ট আছে। অর্থাৎ 8টা কর্নারে 8টা অ্যাটম বসে আছে আর মাঝখানে একটা অ্যাটম, মোট 9টা অ্যাটম কিন্তু ইউনিট সেলটা হোল্ড করছে। কিন্তু 9টা অ্যাটমের কমপ্লিট ভলিউম কিন্তু ইউনিট সেলটার মধ্যে নেই। ইউনিট সেলের মধ্যে মোট কটা অ্যাটমের ভলিউম আছে, 8টা কর্নার থেকে মোট একটা অ্যাটমের ভলিউম পাচ্ছি, যেরকম আগে পেলাম, কারণ 1/8 ফ্র্যাকশন করে শেয়ার হচ্ছে ভলিউমের। তার মানে 8টা কর্নার থেকে নেট একটা অ্যাটম আর মাঝখানে ভেতরে ঢুকে থাকে একটা গোটা অ্যাটম, দ্যাট ইজ নেট দুটো অ্যাটমের ভলিউম অকুপাই করছে। কিন্তু ইউনিট সেলটা মোট কিন্তু 9টা অ্যাটমকেই হোল্ড করছে, 8টা কর্নারে 8টা অ্যাটমকে হোল্ড করছে, মাঝখানে একটা অ্যাটমকে হোল্ড করছে। সো ইউনিট সেলটা বেসিক্যালি 9টা অ্যাটমকে হোল্ড করছে, কিন্তু 9টা অ্যাটমের কমপ্লিট ভলিউম ইউনিট সেলের মধ্যে ঢুকে নেই, কিছুটা করে ফ্র্যাকশন ঢুকে আছে। কর্নারে থাকা 8টা অ্যাটমের 1/8 ফ্র্যাকশন করে ঢুকে আছে, মানে নেট একটা অ্যাটমের ফ্র্যাকশন ঢুকে আছে, একটা অ্যাটমের ভলিউম ঢুকে আছে ইউনিট সেলটার মধ্যে। আর সেন্টারে থাকা একটা গোটা অ্যাটম, মোট দুটো অ্যাটম এফেক্টিভলি প্রেজেন্ট আছে ভলিউমের দিক থেকে দেখতে গেলে। মোট দুটো অ্যাটম এফেক্টিভলি প্রেজেন্ট আছে ভলিউমের দিক থেকে যদি আমরা দেখতে যাই। এটা হচ্ছে বিসিসি, বডি সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল। যদি এটা এফসিসি হয়, এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল। ফেস সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল, তখন কি হবে, তখন হচ্ছে গল্পটা এরকম, 8টা কর্নারে একইভাবে 8টা অ্যাটম থাকবে আর প্রত্যেকটা ফেস মানে পৃষ্ঠকেন্দ্রিক এখানে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ইউনিট সেল। অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক মানে প্রত্যেকটা পৃষ্ঠতল যেটা আছে, সারফেস যেটা আছে, একটা ঘনকের এরকম 6টা সারফেস থাকে। তো প্রত্যেকটা পৃষ্ঠকেন্দ্রিক মানে প্রত্যেকটা সারফেসের সেন্টারেও একটা করে অ্যাটম আছে। অর্থাৎ 8টা কর্নারে 8টা এবং প্রত্যেকটা সারফেসের সেন্টারেও একটা করে অ্যাটম আছে। তাহলে প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করি ইউনিট সেলটা মোট কতগুলো অ্যাটমকে হোল্ড করছে। 8টা কর্নারে 8টা অ্যাটম আছে আর 6টা সারফেস থাকে, যে কোনো কিউবের বা ঘনকের 6টা সারফেস থাকে। তার মানে 6টা সারফেসের প্রত্যেকটা সেন্টারে একটা করে অ্যাটম প্রেজেন্ট আছে। মানে মোট 8টা কর্নারে 8টা আর 6টা সারফেসে একটা করে 6টা, টোটাল 14টা অ্যাটম কিন্তু ইউনিট সেলটা হোল্ড করছে। কিন্তু তার মানে এটা নয় পুরো ইউনিট সেলের মধ্যে 14টা অ্যাটম কমপ্লিটলি ঢুকে বসে আছে, কিছুটা করে ফ্র্যাকশন ঢুকে বসে আছে। বাকি ফ্র্যাকশনটা প্রতিবেশী পাশের ইউনিট সেলগুলোর মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। সো কটা করে ফ্র্যাকশন ঢুকে আছে, কর্নারে যে সমস্ত অ্যাটম গুলো আছে তাদের 1/8 ভলিউমে ইউনিট সেলটার মধ্যে ঢুকে আছে। এরকম করে আমরা অলরেডি দেখলাম যে 8টা কর্নার মিলিয়ে নেট একটা অ্যাটমের ভলিউম ঢুকে আছে ইউনিট সেলটার মধ্যে। আর বাকি যে সেন্টারে যে অ্যাটম গুলো বসে আছে, 6টা যে সারফেস, 6টা যে পৃষ্ঠতল বা সারফেস, ওই 6টা সারফেসে বসে আছে একটা করে অ্যাটম। তার মানেটা হচ্ছে সারফেসে যে অ্যাটম গুলো আছে সেগুলোর হাফ পোরশন ইউনিট সেলের মধ্যে থাকে, বাকি হাফ পোরশন ওই ইউনিট সেলের বাইরে নেক্সট ইউনিট সেলের মধ্যে ঢুকে থাকে। তার মানে প্রত্যেকটা ইউনিট সেলে যেগুলো পৃষ্ঠতলের সেন্টারে বসে আছে, অর্থাৎ ফেসের বা পৃষ্ঠতল বা সারফেস তার সেন্টারে যে সমস্ত অ্যাটম গুলো বসে আছে তার হাফ পোরশন ইউনিট সেলের মধ্যে আছে, হাফ ভলিউম ইউনিট সেলের মধ্যে আছে। তাহলে মোট কটা নেট কটা অ্যাটম অকুপাই হয়ে আছে ভলিউমের দিক থেকে দেখতে গেলে, নেট অ্যাটম আছে হচ্ছে যে 6টা ফেস ইনটু প্রত্যেকটা ফেসের হাফ ভলিউম, প্রত্যেকটা ফেসের সেন্টারে বসে থাকা অ্যাটমের হাফ ভলিউম ঢুকে আছে ইউনিট সেলের মধ্যে। সো 6 ইনটু হাফ, দ্যাট ইজ 3টে, যেটা কিনা ফেসে অকুপাই হচ্ছে, আর কর্নারে 1/8 ইনটু 8 একটা। সো মোট 4টে অ্যাটমের ভলিউম ইউনিট সেলের মধ্যে ঢুকে আছে। 4টে অ্যাটমের ভলিউম ইউনিট সেলটার মধ্যে ঢুকে আছে। আবারও বলছি ইউনিট সেলটা হোল্ড করছে কিন্তু 8টে কর্নারে 8টে অ্যাটমকে আর 6টা ফেসে বা 6টা পৃষ্ঠতলে 6টা অ্যাটমকে, মোট 14টা অ্যাটমকে হোল্ড করছে।
মানে এটা নয় যে 14টা অ্যাটমের কমপ্লিট ভলিউম ওই ইউনিট সেলের মধ্যে আছে, অ্যাকচুয়ালি 4টে অ্যাটমের কমপ্লিট ভলিউম ইউনিট সেলটার মধ্যে আছে। কারণ 8টা কর্নারে বসে থাকা 8টা অ্যাটমের প্রত্যেকটার 1/8 ফ্র্যাকশন ইউনিট সেলের মধ্যে ঢুকে আছে, আর 6টা ফেসের সেন্টারে বসে থাকা 6টা অ্যাটমের হাফ পোরশন ইউনিট সেলের মধ্যে আছে। তাহলে যে কোনো একটা ইউনিট সেলের মধ্যে মোট 1/8 into 8 corners plus half portion into 6 faces, that is net 4টে অ্যাটমের ভলিউম ইউনিট সেলটার মধ্যে কিন্তু অকুপাইড আছে। এই অবস্থাতে আমরা এবার কোশ্চেনটাতে ব্যাক করে যাই। তো কনসেপচুয়ালি ডেভেলপ করতে করতে আমরা প্রবলেমগুলো সলভ করছি। বলছি এটা ঘনকাকার একক কোষ, মানে এখানে বলে দেয়নি সেটা সিম্পল কিউবিক হতে পারে, সেটা বিসিসি হতে পারে, বডি সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল হতে পারে, বা এফসিসি হতে পারে, ফেস সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল। বডি সেন্টার্ড মানে দেহ কেন্দ্রিক, আর ফেস সেন্টার্ড মানে পৃষ্ঠ কেন্দ্রিক, আর সরল ঘনকাকারটা হচ্ছে সিম্পল কিউবিক। আচ্ছা, তাতে কণাগুলো দ্বারা অধিকৃত মোট আয়তন বলে দিয়েছে, অর্থাৎ টোটাল আয়তন কত সেটা বলে দিয়েছে, টোটাল আয়তন। আর একটি কোষের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, একটি একক কোষের মানে ইউনিট সেলটার বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, যেখান থেকে আমরা ইউনিট সেলটারও আমরা বার করে নিতে পারবো যে কতটা ভলিউম, মানে ইউনিট সেলের ভলিউমটা আমরা বার করতে পারবো ইউনিট সেলের বাহুর দৈর্ঘ্য তার কিউব করে দেবো। তাহলে ইউনিট সেলের বাহুর দৈর্ঘ্য ইনটু কিউব করে দেবো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা বা দৈর্ঘ্যের কিউব। ঘনকাকার কোষ, ঘনকাকার কোষের জন্য দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ ইকুয়াল টু উচ্চতা হবে, তাই দৈর্ঘ্য, লেংথ, ব্রেথ এবং হাইট এটা ইকুয়াল থাকবে, এবং তার জন্য টোটাল যে ভ্যালুটা দেওয়া আছে এজ লেংথ বাহুর দৈর্ঘ্য তাকে হোল কিউব করলে আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল ইউনিট সেলটার ভলিউম। আবার ওই ইউনিট সেলের মধ্যে প্রেজেন্ট আছে যতগুলো অ্যাটম তার ভলিউমও বলে দিয়েছে, যতগুলো অ্যাটম প্রেজেন্ট আছে, যাই অ্যাটম প্রেজেন্ট আছে ইউনিট সেলটার মধ্যে তার ভলিউমও বলে দিয়েছে। তাহলে বার করার চেষ্টা করছি একক কোষটাতে কতগুলো অ্যাটম অ্যাকচুয়ালি প্রেজেন্ট আছে। কি করতে হবে, জাস্ট সিম্পল ভাগ করে দিতে হবে। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে আমার কাছে প্রবলেমটা সিম্পলিফাইড হয়ে গেল এরকম ভাবে যে টোটাল ভলিউম সামগ্রিক আয়তন একক কোষের অফ ইউনিট সেল, একক কোষটার সামগ্রিক আয়তন ইজ ইকুয়াল টু হচ্ছে 0.407 ন্যানোমিটার, এটা হচ্ছে লেংথ, তার হোল কিউব 0.407 ন্যানোমিটারের হোল কিউব। এটাকে আমাকে এবার সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, দ্যাট মিনস এটা হয়ে যাবে হচ্ছে 0.407 ইন্টু 10 টু দি পাওয়ার -7 দিয়ে মাল্টিপ্লাই করলে সেন্টিমিটার হয়ে যায়, তার হোল কিউব। এটা হয়ে গেল ভলিউম, টোটাল ভলিউম অফ দা ইউনিট সেল, যেটাকে আমরা এ কিউব বলতে পারি। তার কারণটা হচ্ছে এজ লেংথ, এখানে লিখে দিচ্ছি ছোট করে, এজ লেংথ বা বাহুর দৈর্ঘ্য এ ইজ ইকুয়াল টু ছিল 0.407 ন্যানোমিটার, দ্যাট ইজ, এটা আমরা আলাদা করে এটা পয়েন্ট করে লিখে দিলাম। কোশ্চেনে দেওয়া ছিল এজ লেংথ হচ্ছে a ইজ ইকুয়াল টু 0.407 ন্যানোমিটার, তাহলে সেখান থেকে টোটাল ভলিউমটা পেয়ে গেলাম, এ কিউব করলাম, এ কিউব করলেই আমরা টোটাল ভলিউমটা পেয়ে গেলাম। এবারে ইউনিট সেলের মধ্যে প্রেজেন্ট আছে অ্যাটমের টোটাল ভলিউম, সো টোটাল ভলিউম অফ অল অ্যাটমস, যতগুলো অ্যাটমই প্রেজেন্ট আছে না কেন, টোটাল ভলিউম অফ অল অ্যাটমস ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা কোশ্চেনের ভ্যালু বলে দিয়েছে, টোটাল ভলিউম অফ অল অ্যাটমস 5 into 10 to the power -21 centimeter cube, 5 into 10 to the power -21 centimeter cube, এটা হচ্ছে সব অ্যাটমের টোটাল ভলিউম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্যাকিং ফ্র্যাকশন বার করে নিতে পারি। প্যাকিং ফ্র্যাকশনটা কি বলছে, প্যাকিং ফ্র্যাকশনটা হচ্ছে যে, প্যাকিং ফ্র্যাকশন কি বলে, প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে যে টোটাল অ্যাটম দ্বারা অকুপাইড ভলিউম ডিভাইডেড বাই টোটাল ইউনিট সেলটার ভলিউম, সেটা আমরা বার করে নেওয়ার চেষ্টা করছি। প্যাকিং ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কি তার প্যাকিং ফ্র্যাকশনের, যে টোটাল ভলিউম অফ অল অ্যাটমস, সমস্ত অ্যাটমের টোটাল ভলিউম ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ দ্য ইউনিট সেল, টোটাল ভলিউম অফ ইউনিট সেল, মানে ইউনিট সেলের টোটাল ভলিউমের মধ্যে অ্যাটমগুলো মিলে মোট কতটা ভলিউম অকুপাই করে আছে। ইউনিট সেলের টোটাল ভলিউম ডিনোমিনেটরে বা হরে, এবং তার মধ্যে টোটাল অ্যাটমগুলো মিলে কতটা ভলিউম অকুপাই করে আছে, সো অ্যাটমগুলো টোটাল ভলিউম ডিভাইডেড বাই ইউনিট সেলের টোটাল ভলিউম, এটাই হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন। এখানে যদি ভ্যালুগুলো পুট করে দিই, টোটাল ভলিউম অফ অল অ্যাটমস এর জায়গায় পুট করব 0.407, না সরি
টোটাল ভলিউম অফ অল অ্যাটমস এর জায়গায় পুট করব 5 × 10⁻21 ডিভাইডেড বাই হবে 0.407 × 10⁻7 এর হোল কিউব। সো প্যাকিং ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে প্যাকিং ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 5 × 10⁻21 সেন্টিমিটার কিউব, যেটা কিনা অল অ্যাটমস এর ভলিউম, অল অ্যাটমস এর টোটাল ভলিউম ডিভাইডেড বাই ইউনিট সেলটা টোটাল ভলিউম, দ্যাট ইজ 0.407 × 10⁻7 সেন্টিমিটার তার হোল কিউব, এই কিউব যেটাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন পার্টটা আলাদা করে দেখাচ্ছি না, ক্যালকুলেশন নিশ্চয়ই পারবে। ক্যালকুলেশন করলে এটা আসবে সম্ভবত 0.74, ঠিক আছে, ক্যালকুলেশন করলে আসবে 0.74। এবারে আমরা জানি যে এফসিসি ক্রিস্টাল যদি হয়, এফসিসি ক্রিস্টাল, তাহলে সেক্ষেত্রে এফসিসি ক্রিস্টাল হলে তার প্যাকিং ফ্র্যাকশন হয় 0.74। এফসিসি ক্রিস্টাল মানেই আবার আমরা জানি যে একটা ইউনিট সেলে 4 অ্যাটমস প্রেজেন্ট থাকে, একটা ইউনিট সেলে 4 নেট এফেক্টিভলি 4 অ্যাটমস প্রেজেন্ট থাকে। একটু আগে আমরা সেটা ক্যালকুলেশনটা দেখলাম কেমন করে সেটা প্রেজেন্ট থাকে। তার মানে এফসিসি ক্রিস্টালের প্যাকিং ফ্র্যাকশন 0.74 এসছে, মানে এটা এফসিসি ক্রিস্টাল। আর এফসিসি ক্রিস্টাল যদি হয় একটা ইউনিট সেলে 4টে অ্যাটম প্রেজেন্ট থাকবে। সো একটি একক কোষের মধ্যে বা ইউনিট সেলের মধ্যে 4টে অ্যাটম প্রেজেন্ট থাকবে, কারণ এটা একটা এফসিসি ক্রিস্টাল, কারণ এফসিসি ক্রিস্টালের প্যাকিং ফ্র্যাকশন হয় 0.74। আচ্ছা, একবার এখানে প্যাকিং ফ্র্যাকশনের রেসপেক্টেও দেখে নি। যদি এটা বিসিসি ক্রিস্টাল হতো, মনে রাখতে হবে যে ক্রিস্টাল যদি বিসিসি হতো, ফর্মুলাতে প্যাকিং ফ্র্যাকশনে দেখে নিলাম যে অল অ্যাটমের ভলিউম ডিভাইডেড বাই ইউনিট সেলের ভলিউম। এটা যদি বিসিসি ক্রিস্টাল হতো তাহলে ভ্যালুটা কত হতো সেটা আমরা জেনে রেখে দিই। বিসিসি ক্রিস্টাল যদি হতো তাহলে ভ্যালুটা হচ্ছে 0.68 প্যাকিং ফ্র্যাকশন হতো, 0.68, একটু কম প্যাকিং ফ্র্যাকশন হতো, ঠিক আছে, 0.68। আর যদি এটা সিম্পল কিউবিক হতো, সিম্পল কিউবিক ক্রিস্টাল, তাহলে প্যাকিং ফ্র্যাকশন হতো 0.525, 52.5% রাফলি, এরকম একটা প্যাকিং ফ্র্যাকশন আমরা পেতাম। যদি এটা এফসিসি ক্রিস্টাল হতো তাহলে প্যাকিং ফ্র্যাকশন 0.74। এই ভ্যালুটাই যদি বিসিসি ক্রিস্টাল হতো তাহলে আসতো 0.68, অর্থাৎ 68% প্যাকড আছে এবং তার মানে 32% ভয়েড আছে। যদি এটা সিম্পল কিউবিক ক্রিস্টাল হতো তাহলে হতো প্যাকিং ফ্র্যাকশন আরো কমে যেত, ঠিক আছে, প্যাকিং ফ্র্যাকশন আরো কমে যেত সিম্পল কিউবিক হলে। তখন এই ভ্যালুটা আসতো, ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসতো 0.525, দ্যাট ইজ 52.5%, এবং বাকি 47.5% ভয়েড থাকতো, খালি অংশ থাকতো। অর্থাৎ এখান থেকে রেশিও বার করলাম 0.74 এসছে, মানে এফসিসি ক্রিস্টাল, মানে একটা ইউনিট সেলে 4টে অ্যাটম আছে। যদি এই রেশিওটা সামহাও 0.68 আসতো তাহলে কি বলতাম বিসিসি ক্রিস্টাল, যেখানে কিনা একটা ইউনিট সেলে 2টো অ্যাটম প্রেজেন্ট থাকে। একটু আগেই দেখেছি 8টা কর্নার মিলিয়ে মোট একটা, আর ভেতরে গোটা একটা। আর যদি এটা সিম্পল কিউবিক হতো, যদি এই রেশিওটা যদি আসতো 0.525, যেটা সিম্পল কিউবিক ক্রিস্টাল হতো, তাহলে বলতাম পুরো ইউনিট সেলটার মধ্যে নেট একটাই অ্যাটম প্রেজেন্ট আছে। কেন? কারণ 8টা কর্নার মিলিয়ে মোট একটাই অ্যাটমের ভলিউম কিন্তু ক্রিস্টালটার মধ্যে, ইউনিট সেলটার মধ্যে ঢুকে থাকে। তার মানে এখানে যে রেশিওটা আসবে এই অবধি তো নিউমেরিক্যালের প্যাটার্ন সেম। এখানে রেশিওর উপরে বেস করে এখানে রেশিওটা দেখবো, দেখে ঠিক করবো এটা এফসিসি, রেশিওটা দেখে ঠিক করবো এটা এফসিসি না বিসিসি না সিম্পল কিউবিক। যেটা হবে এফসিসি হলে বলবো ইউনিট সেলে 4টে অ্যাটম আছে, বিসিসি হলে বলবো ইউনিট সেলে 2টো অ্যাটম আছে, সিম্পল কিউবিক হলে বলবো ইউনিট সেলে একটাই অ্যাটম প্রেজেন্ট আছে। সো নিউমেরিক্যাল একটা হতে পারে, কিন্তু সেখান থেকে কোয়েশ্চেন্স এর প্যাটার্ন অনেক দিকে যেতে পারে। সো নিউমেরিক্যালের উপর বেস করে, নিউমেরিক্যালের বেসিকটা তো দেখলাম, কিন্তু তার উপরে বেস করে কোয়েশ্চেনের প্যাটার্ন যেদিকে যাবে, যে কোনো দিকে কোয়েশ্চেনের প্যাটার্ন এখান থেকে ঘুরে যাক, কিন্তু তুমি সলভ করতে পারবে। এইভাবেই আমরা কিন্তু কনসেপচুয়ালি নিউমেরিক্যাল গুলো স্টাডি করছি। নিউমেরিক্যাল মানে শুধু অন্ধের মতো নিউমেরিক্যাল প্র্যাকটিস করা নয়, কনসেপচুয়ালি নিউমেরিক্যালকে ডেভেলপ করতে হবে। পরের প্রবলেমটা দেখো, বলছে MxOY ধাতব অক্সাইডের কেলাসে অক্সিজেন পরমাণুগুলি দ্বারা ঘন সন্নিবেশ সংঘটিত হয়। এটার মানেটা কি? স্টেটমেন্টের মানেটা বোঝার চেষ্টা করতে হবে। একটা ধাতব অক্সাইড আছে, তার কেলাস আছে, ওই কেলাসের মধ্যে বেস অ্যাটম গুলো কোনগুলো, কোন অ্যাটম গুলো মেন জায়গাগুলো অকুপাই করে নিচ্ছে? অক্সাইড মানে অক্সিজেন অ্যাটম গুলো মেন জায়গাগুলো অকুপাই করে নিচ্ছে, মানে অক্সিজেন অ্যাটম গুলো দিয়েই পুরো ক্রিস্টালটা তৈরি হচ্ছে। ফাঁকে ফাঁকে মেটাল এমটা হয়তো ঢুকবে, অর্থাৎ পুরো ক্রিস্টালটা তৈরি হচ্ছে কোন অ্যাটম দিয়ে? এই কথাটার মানে হচ্ছে অক্সিজেন পরমাণু দ্বারা ঘন সন্নিবেশটা হয়। এই কথাটার মানেটা হচ্ছে, মানেটা বুঝতে হবে, পুরো ক্রিস্টালটাতে, পুরো ক্রিস্টালটা তৈরি হচ্ছে, পুরো ক্রিস্টালটা একদম মানে কর্নার বলো সমস্ত জায়গা, পুরো ক্রিস্টালটাতে, ক্রিস্টালটা যখন তৈরি হচ্ছে একেবারে
প্রথমে হচ্ছে ওয়ান ডাইমেনশনালি তৈরি হয়, লিনিয়ারলি তৈরি হয়, তারপরে লেয়ার তৈরি হয়, তারপরে লেয়ার তৈরি হয়। এরকম করে যখন পুরো ক্রিস্টাল তৈরি হচ্ছে তখন ক্রিস্টালটা তৈরি হচ্ছে অক্সিজেন অ্যাটম দিয়ে বা অক্সাইড অ্যানায়ন গুলো দিয়ে। এরপরে ক্রিস্টাল তৈরি হয়ে গেল অক্সাইড অ্যানায়ন গুলো দিয়ে। ফাঁকে ফাঁকে যে অক্সাইড অ্যানায়ন গুলোর মাঝে যে ফাঁকগুলো আছে, গ্যাপ গুলো আছে, দু ধরনের গ্যাপ হয়, চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল আর অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। ওই গ্যাপ গুলোতে এম অ্যাটমটা বা এম ক্যাটায়নটা প্রেজেন্ট থাকবে। এইটাই হচ্ছে পুরো জিনিসটার মানে। এবারে দেখো কেমন ভাবে প্রেজেন্ট আছে সেটা বলে দিয়েছে। এই ঘন সন্নিবেশে অষ্টতলকীয় ফাঁক বা অক্টাহেড্রাল যে ভয়েড গুলো আছে তার 2/3 অংশ এম পরমাণু দ্বারা অধিকৃত। তাহলে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো বা ইনডাইরেক্টলি ফর্মুলাটা বলো। এটা হচ্ছে কোশ্চেনটা। এখানে যে ইনফরমেশনটা আমাদের মনে রাখতে হবে, আবার আমরা কনসেপচুয়ালি কোনো চেষ্টা করব। প্রবলেম এটা দিক অন্য দিক কিছু যায় আসে না, আমাদের কনসেপ্টটা মনে রাখতে হবে। যদি কোন একটা ক্রিস্টালে কোন একটা ক্রিস্টাল বা কেলাস আছে, সেই ক্রিস্টাল বা কেলাসের মধ্যে মেন যে অ্যাটম গুলো, প্রধান অ্যাটম গুলো যেটা দিয়ে ঘন সন্নিবেশটা তৈরি হচ্ছে, অর্থাৎ কনস্টিটিউটিং অ্যাটম যেটাকে বলবো, কনস্টিটিউটিং অ্যাটমস যেটা দিয়ে ঘন সন্নিবেশ তৈরি হচ্ছে, এক্ষেত্রে অক্সাইড অ্যাটম, তার নাম্বার যদি n হয়, কনস্টিটিউটিং অ্যাটমস যদি n হয়, কনসেপ্টটাকে দেখে নাও। যে কোনো একটা ক্রিস্টাল সেখানে যদি কনস্টিটিউটিং অ্যাটমের নাম্বার n হয়, অর্থাৎ যে অ্যাটম দিয়ে মেন ক্রিস্টালের বেস তৈরি হচ্ছে, ক্রিস্টালটা ওয়ান ডাইমেনশনালি, টু ডাইমেনশনালি এবং লেয়ার তৈরি হয়ে থ্রি ডাইমেনশনালি তৈরি হচ্ছে, যে অ্যাটমটা দিয়ে তাকেই বলছে কনস্টিটিউটিং অ্যাটম। ঠিক আছে, যে অ্যাটমটা দিয়ে পুরো জিনিসটা তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে যে অ্যাটমটা দিয়ে, সো বিল্ডিং তৈরি হচ্ছে যে অ্যাটমটা দিয়ে সেটাই হচ্ছে অক্সাইড অ্যানায়নের ক্ষেত্রে, এবং সেটার নাম্বার কনস্টিটিউটিং অ্যাটমসটার নাম্বার যদি n হয়, তাহলে ওই পুরো ক্রিস্টাল স্ট্রাকচারটার মধ্যে অক্টাহেড্রাল ভয়েড থাকবে, অক্টাহেড্রাল খালি জায়গা থাকবে nটা, আর টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় খালি জায়গা থাকবে 2nটা। এটা হচ্ছে পুরো জিনিসটার কনসেপ্ট। কনসেপ্টটা মাথায় রাখো, এরপরে যে কোনো প্রবলেম তুমি এরকম বাঁ হাতের খেলের মতন নামাবে, এটা আমার চ্যালেঞ্জ। এই কনসেপ্টটুকু যদি খেয়াল রাখো, এরপরে এরকম প্রবলেম আরো দেখবো, তুমি আমাকে ছাড়া নামাতে পারবে, বাঁ হাতে এরকম নামাবে, এরকম করে নামাবে। এটা আমার চ্যালেঞ্জ থাকছে। তো কি থাকছে, ক্রিস্টালের মধ্যে যে অ্যাটম গুলো দিয়ে মেন ক্রিস্টালটা তৈরি হচ্ছে সেটার নাম্বার যদি n হয়, তাহলে ওখানে অক্টাহেড্রাল ভয়েড থাকবে বা অষ্টতলকীয় ফাঁক থাকবে n খানা, আর টেট্রাহেড্রাল ভয়েড থাকবে 2n খানা। এবারে কি বলছে দেখি, তার মানে এক্ষেত্রে অক্সিজেন অ্যাটমের নাম্বার আমি ধরে নিলাম n, কারণ অক্সিজেন অ্যাটম দিয়েই তৈরি হচ্ছে পুরো জিনিসটা, অক্সিজেন অ্যাটম দিয়ে বলেছে ঘন সন্নিবেশ হয়ে পুরো ক্রিস্টালটা ডেভেলপ করছে, তাহলে অক্সিজেন অ্যাটমের নাম্বার ধরলাম n। তাহলে অক্টাহেড্রাল ভয়েড থাকবে n, আর ওই অক্টাহেড্রাল ভয়েডের 2/3 অংশে m আছে, তাহলে m অ্যাটম কতগুলো থাকবে, m অ্যাটম থাকবে হচ্ছে যতগুলো অক্টাহেড্রাল ভয়েড, দ্যাট ইজ n খানাই অক্টাহেড্রাল ভয়েড থাকবে। যদি কনস্টিটিউটিং অ্যাটম nটা হয়, তাহলে যতগুলো অক্টাহেড্রাল ভয়েড তার 2/3, এটা হচ্ছে এতগুলো m অ্যাটম থাকবে। তাহলে তাদের রেশিওটা বার করে নিই, হয়ে গেছে, প্রবলেম অলমোস্ট সলভ। m:o, অক্সিজেন ইস টু মেটাল ইস টু অক্সিজেন। মেটাল আছে 2/3 n, অক্সিজেন আছে n, n ক্যান্সেল হলে হলো 2/3 is to 1, বোথ সাইড যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে হয়ে গেল 2:3। তার মানে m থাকবে দুটো, আর n ফর্মুলা দাঁড়াচ্ছে, তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, m2o3। m2o3 মানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 2 আর y এর ভ্যালু হচ্ছে 3, x হচ্ছে 2, y হচ্ছে 3, m2o3, m2o3 হচ্ছে ফর্মুলা, x হচ্ছে 2, y হচ্ছে 3। সো কিন্তু কনসেপ্টটা বুঝে প্রবলেমকে অ্যাপ্রোচ করতে হবে। চলো পরেরটা চলে যাচ্ছি। কি বলছে, বলছে সিলভার এফসিসি ল্যাটিস। আচ্ছা, ল্যাটিসটা বলেই দিয়েছে এফসিসি, এফসিসি বলে দেওয়া মানে কিন্তু ইনডাইরেক্টলি অনেক কথা বলে দেওয়া হয়ে গেল, যে প্রত্যেকটা অ্যাটমের, প্রত্যেকটা ইউনিট সেলে 4টে করে অ্যাটম থাকে। 4টে করে অ্যাটম নয়, আবার বলে দিচ্ছি, প্রত্যেকটা ইউনিট সেলে অ্যাকচুয়ালি 14 অ্যাটমস হোল্ড হয়, কিন্তু প্রত্যেকটা ইউনিট সেলে এফেক্টিভ অ্যাটমের কাউন্ট থাকে বা ভলিউম ওয়াইজ 4টে করে অ্যাটম অকুপাইড থাকে ওই ক্রিস্টালের ইউনিট সেলটার মধ্যে। এফসিসি ইউনিট সেল মানে ভলিউম ওয়াইজ, অ্যাকচুয়ালি কতগুলো আছে দেখে লাভ নেই, ভলিউম ওয়াইজ 4টে অ্যাটমের ভলিউম ক্রিস্টালটার মধ্যে প্রেজেন্ট থাকে। এটাই হচ্ছে এফসিসি ল্যাটিস কথাটা মানে, যেটা কিন্তু আমাদের বলে দিচ্ছে। তাহলে এখন প্রবলেমটা দেখে কি বলছে, এফসিসি ল্যাটিসে আছে সিলভার, এবং সিলভার ক্লাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য, যেটা কিনা বলে দিচ্ছে যে একক কোষের কিনারা দৈর্ঘ্য মানে ইউনিট সেলটার এজ লেংথটা বলে দিচ্ছে কত, যে ইউনিট সেলটার এজ লেংথ কত আছে, এটা তোমাকে বলে দিচ্ছে কোশ্চেনে।
তাহলে কোশ্চেনে কি কি বলছে যে সিলভার ক্লাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য হচ্ছে 4.07 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে। সিলভারের ঘনত্ব বলে দিয়েছে 10.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখান থেকে বার করতে বলেছে সিলভারের পারমাণবিক ভর কত হবে সেটা গণনা করে বল। সো এখানে আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেই ফর্মুলাটার পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা পুরোটা বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথমে, যে কি ফর্মুলাটা এক্স্যাক্টলি এখানে আমাদের ইউজ করতে হবে। দেখো আমরা জানি এমনিতে যে ঘনত্ব ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, ঠিক আছে? ঘনত্ব বা ডেনসিটিকে আমরা রো দিয়ে বলি, ডি দিয়ে বলি, ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। এটা এমনিতে আমরা জানি, তাই তো? আচ্ছা, তাহলে মাসটা কেমন করে বেরোবে? পুরো ক্রিস্টালের মাসটা কেমন করে বেরোবে? ক্রিস্টালের মধ্যে যতগুলো অ্যাটম আছে, ক্রিস্টালের মধ্যে অ্যাটম কতগুলো আছে দেখতে হবে। মাসটা কেমন করে বেরোবে? মাস ইজ ইকুয়াল টু, কেমন করে ফর্মুলাটা আসছে, অন্ধের মতন ফর্মুলা ইউজ করলে হবে না। এক্সাম হলে যদি ফর্মুলা ভুলে যাও তাহলে সব হয়ে যাবে। পুরো প্রসেসটা বুঝে নিতে হবে যে হচ্ছে কেমন করে। প্রসেসটা কি বলছে যে মাস, তার মানে সিলভার ক্রিস্টালটার ডেনসিটি, সিলভার ক্রিস্টালটার ডেনসিটি হচ্ছে ক্রিস্টালটার মাস বাই ইউনিট সেলটার মাস বাই ইউনিট সেলটার ভলিউম। আচ্ছা, ইউনিট সেলটার মাস কি করে বেরোবে? ইউনিট সেলটার মাস হবে হচ্ছে একটা অ্যাটমের মাস, মাস অফ ওয়ান অ্যাটম ইনটু নাম্বার অফ অ্যাটমস, যতগুলো অ্যাটম প্রেজেন্ট আছে, ইনটু নাম্বার অফ অ্যাটমস। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? অর্থাৎ দাঁড়াচ্ছে পুরো জিনিসটা এরকম যে ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম, যেখানে ক্রিস্টালটার বা ইউনিট সেলটার মাস কত হচ্ছে একটা অ্যাটমের মাস ইনটু কতগুলো অ্যাটম আছে। আচ্ছা, কতগুলো অ্যাটম থাকবে? এফসিসি ক্রিস্টাল বলে দেওয়া মানে অ্যাটম থাকবে হচ্ছে 4টে। আর একটা অ্যাটমের মাস কেমন করে পাবো? একটা অ্যাটমের মাস পাবো হচ্ছে সিলভারের পারমাণবিক ভরটা যদি জানা থাকে সেখান থেকে, যেটা কিন্তু আমাকে বাড়ি করতে বলেছে। সো ধরে নিচ্ছি সিলভারের অ্যাটমিক ওয়েট ইজ ইকুয়াল টু এক্স ধরে নিচ্ছি, অ্যাটমিক ওয়েট এক্স। মোল কনসেপ্ট কি ইউজ করলে দাঁড়ায় যে অ্যাটমিক ওয়েট যদি এক্স হয় তার মানে এক্স গ্রাম সিলভারের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ সিলভার অ্যাটম আছে। অ্যাটমিক ওয়েট যদি এক্স হয় তার মানে আমরা বলতে পারি 1 মোল সিলভার মানেই এক্স গ্রাম সিলভার মানেই অ্যাভোগাড্রো নাম্বার অফ সিলভার অ্যাটম। এটা আমরা এখান থেকে বলতে পারি। সেটা কি? 1 মোল সিলভার মানেই হচ্ছে এক্স গ্রাম সিলভার, কারণ মোল কনসেপ্ট সেটাই বলছে। 1 মোল সিলভার যদি থাকে তার মানে হচ্ছে তার মধ্যে এক্স গ্রাম সিলভার আছে, কারণ ওটাকে আমরা অ্যাটমিক ওয়েট ধরেছি। তার মানে সেখানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস, সিলভার অ্যাটম প্রেজেন্ট আছে। সো ইনডাইরেক্টলি দাঁড়াচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের মাস হচ্ছে এক্স গ্রাম। আমাকে বার করতে হবে একটা অ্যাটমের মাস কত, কারণ এখানে পুট করতে হবে একটা অ্যাটমের মাস কত। নাম্বার অফ অ্যাটম তো এফসিসি ক্রিস্টাল মানে 4 পাচ্ছি, একটা অ্যাটমের মাস জানতে হবে। তার মানে দাঁড়াচ্ছে আমার অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের মাস, অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম মানেই হচ্ছে 1 মোল, এবং সেই 1 মোল অ্যাটমের মাস হচ্ছে এক্স গ্রাম, যেটা কিনা তার অ্যাটমিক ওয়েট, সিলভারের অ্যাটমিক ওয়েট, যেটা আমাকে বার করতে হতে চলেছে। সো অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস তার মাস হচ্ছে এক্স গ্রাম, অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের মাস হচ্ছে এক্স গ্রাম। তাহলে একটা অ্যাটমের মাস কত? অ্যাভোগাড্রো নাম্বারের মাস হচ্ছে এক্স গ্রাম, তাহলে একটা অ্যাটমের মাস হচ্ছে এক্স বাই অ্যাভোগাড্রো নাম্বার। এটা হবে একটা অ্যাটমের মাস, যেটা এখানে বসাতে চলেছি। তাহলে এখানে টোটাল মাস কি দাঁড়াচ্ছে? টোটাল মাস, একটা অ্যাটমের মাস হচ্ছে এক্স বাই এন এ, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, ইনটু 4টে অ্যাটম আছে এফসিসি ক্রিস্টালে। এফসিসি ক্রিস্টাল মানে 4টে অ্যাটম আছে একটা ক্রিস্টালের মধ্যে, একটা ইউনিট সেলের মধ্যে। আর একটা অ্যাটমের মাস বেরোলে এরকম করে যে 1 মোল সিলভার মানেই এক্স গ্রাম সিলভার, কারণ ওটাই অ্যাটমিক ওয়েট, মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম, তার মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের মাস এক্স গ্রাম, তাহলে একটা অ্যাটমের মাস হচ্ছে এক্স বাই এন এ গ্রাম, তার মানে এক্স বাই এন এ গ্রাম ইনটু 4। এটা হয়ে গেল টোটাল ক্রিস্টালটার ইউনিট সেলটার মাস। টোটাল ইউনিট সেলের মাস মানে এই মাসটা আমরা পেয়ে গেলাম। আমাকে জানতে হবে ভলিউমটাও কত। আচ্ছা,
ভলিউম কেমন করে পেতে পারবো? ভলিউমটা হচ্ছে আমাকে বলে দিয়েছে এফসিসি ক্রিস্টাল এবং সেখানে একক কোষের কিনারা দৈর্ঘ্য বলে দিয়েছে, দ্যাট ইজ এজ লেংথটা বলে দিয়েছে 4.07 × 10⁻⁸ সেন্টিমিটার। এবারে আমরা চলে আসছি, যদি ক্রিস্টাল এফসিসি হয়, এফসিসি ক্রিস্টালের জন্য এফসিসি ক্রিস্টালের জন্য কি হচ্ছে, এজ লেংথের সঙ্গে রেডিয়াসের একটা সম্পর্ক আছে, অর্থাৎ কণাগুলো যেগুলো আছে, দেখো বলেছে এখানে কণা যেগুলো আছে মানে সিলভারের যে অ্যাটমগুলো আছে, অ্যাটমগুলোর রেডিয়াস যদি আর হয়, অ্যাটমগুলোর রেডিয়াস ধরে নিচ্ছি আর, আর এজ লেংথ বা কিনারা দৈর্ঘ্য যেটা বলে দিয়েছে ক্রিস্টালের, ইউনিট সেলের এজ লেংথ বা কিনারা দৈর্ঘ্য ধরে নিলাম এ, সো রেডিয়াস ধরে নিলাম আর, অ্যাটমগুলো সিলভার অ্যাটমগুলো রেডিয়াস ধরলাম আর এজ লেংথ হচ্ছে ক্রিস্টালটার এজ লেংথ হচ্ছে এ, তাহলে রেডিয়াস আর এজ লেংথ এ, এদের মধ্যে রিলেশন হচ্ছে √2a = 4r, এটা এফসিসি ক্রিস্টালের জন্য। আচ্ছা ক্রিস্টাল যদি বিসিসি হতো তাহলে অন্য রিলেশন হতো, ক্রিস্টাল যদি বিসিসি হতো তাহলে এই রিলেশনটাই হয়ে যেত √3a = 4r। জাস্ট জানিয়ে রাখছি এটা, কারণ আমাদের যদি এখানে লাগবে না এটা জানিয়ে রাখছাম। আর যদি সিম্পল কিউবিক হতো, যে কোনো দিকে নিউমেরিক্যাল যাক তুমি যাতে নামাতে পারো, সিম্পল কিউবিক যদি হতো তাহলে সেক্ষেত্রে রিলেশন হয়ে যেত হচ্ছে 2a = 2a, সরি a হতো 2r, এটা হচ্ছে সিম্পল কিউবিকের জন্য। তো যে কোনো রকমই রিলেশন দিক না কেন, যে ক্রিস্টালই বলুক না কেন, অ্যাকর্ডিংলি রিলেশনটা ইউজ করে নিতে হবে। আমাকে এফসিসি ক্রিস্টাল বলেছে তাই আমি এই রিলেশনটাকে নিয়ে চলবো, কিন্তু বাকিটাও তোমাকে জানানো রইলো যে যদি তোমাকে ক্রিস্টাল এফসিসি না বলে বিসিসি বলতো, দেহকেন্দ্রিক ক্রিস্টাল দ্যাট ইজ বডি সেন্টার ক্রিস্টাল, বা সিম্পল কিউবিক বলতো, সে এফসিসি না বলে বিসিসি সিম্পল যেটাই বলুক না কেন, সেখানে এজ লেংথ এ এবং অ্যাটমের রেডিয়াস আর, তাদের মধ্যে এই রিলেশনটা থাকতো। সেখান থেকে আমাকে কি বার করে নিতে হবে, এখান থেকে আমাকে বার করে নিতে হবে, আমাকে চাই হচ্ছে ভলিউম মানে এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমি শুরু করছি, এখান থেকে দাঁড়াচ্ছে a = 4r/√2 তার হোল, এটা হচ্ছে a, এবং এখান থেকে ভলিউম হবে a কিউব হচ্ছে 4r/√2 তার হোল কিউব, 4r/√2 তার হোল কিউব। যেখানে r এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, r এর ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে, আচ্ছা r না এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, ওকে এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে 4.07 × 10⁻⁸ সেন্টিমিটার, এটা এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা আরামসে a কিউব পেয়ে যাব, এর ভ্যালু তো দিয়ে দিয়েছে। তাহলে আমরা কোশ্চেনে a দিয়ে দিয়েছে, a হচ্ছে 4.07 × 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা a কিউব পাবো। এই পার্টটার প্রয়োজন নেই এই প্রবলেমের সাথে, এটা জাস্ট তোমার অ্যাডিশনাল ইনফরমেশন। এই প্রবলেমের সাথে এই পার্টটার কোনো রিলেশন নেই, এই পার্টটা তোমার অ্যাডিশনাল ইনফরমেশন, আমাদের নিউমেরিক্যালটা এই পার্টে চলছে। সো √2a = 4r, এটা হচ্ছে এফসিসি ক্রিস্টালের জন্য a এবং r এর মধ্যে রিলেশন, যেখানে a টা হচ্ছে এজ লেংথ আর r টা হচ্ছে রেডিয়াস। এর ভ্যালু আমরা তাহলে পাচ্ছি a = কত হচ্ছে, এখান থেকে পাচ্ছি a = হচ্ছে 4r/√2 a কিউব, তাহলে হচ্ছে 4r/√2 এর হোল কিউব। এবার এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, তাহলে এখান থেকে a কিউবও পেয়ে যাব, a কিউব = 4.07 × 10⁻⁸ তার হোল কিউব সেন্টিমিটার কিউব, এটা হয়ে গেল a কিউব। ভলিউম পেয়ে গেলাম তাহলে ক্রিস্টালের। এবারে কি বলেছে,
ক্রিস্টালের ডেনসিটি ঘনত্ব কি হয়, ঘনত্ব বলে দেওয়া আছে কোশ্চেনে। মাসের ভ্যালু পেয়ে গেছি x বাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু 4 ডিভাইডেড বাই ভলিউম, ভলিউমের ভ্যালু পেয়ে গেলাম, রো এর ভ্যালু বলে দেওয়া আছে। তার মানে আমার কাছে ফাইনাল ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, ফর্মুলাটা দাঁড়াচ্ছে রো ইজ ইকুয়াল টু মাস মানে হচ্ছে মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট x ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট x, যেটা কিনা অ্যাটমটা তৈরি, যে অ্যাটম দিয়ে ক্রিস্টালটা তৈরি হয়েছে সেই অ্যাটমটা, যে অ্যাটম দিয়ে ক্রিস্টালটা তৈরি সেই অ্যাটমটার অ্যাটমিক ওয়েট x ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু কতগুলো অ্যাটম আছে দ্যাট ইজ z। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে 4টে অ্যাটম আছে, যেটা বলতে পারি FCC ক্রিস্টাল মানে নাম্বার অফ অ্যাটম ইন ইউনিট সেল ইজ ইকুয়াল টু 4, যেটাকে আমরা z দিয়ে বলতে পারি। নাম্বার অফ অ্যাটম ইন ইউনিট সেল, ইউনিট সেলে কতগুলো অ্যাটম আছে, FCC এর জন্য ইউনিট সেলে 4টে অ্যাটম আছে, যেটাকে আমরা z দিয়ে বলতে পারি, যেটা z ইকুয়াল টু 4। FCC এর জন্য, BCC এর জন্য z হবে 2, সিম্পল কিউবিক এর জন্য z হবে 1। তাহলে আমার ফর্মুলাটা এখানে তৈরি হচ্ছে রো ইজ ইকুয়াল টু x বাই na ইনটু z ডিভাইডেড বাই a কিউব। এই ফর্মুলাতে পুট করেও ডাইরেক্টলি অঙ্কটা করা যেত, তাতে তোমার মনে হতে পারে শর্ট হয়ে যেত, ডেফিনেটলি শর্ট হতো, কিন্তু ফর্মুলা ভুলে গেলে ব্যাকআপ প্ল্যানটা তো রাখতে হবে। তাই কনসেপচুয়ালি কোথা থেকে ফর্মুলা এলো, কেমন ভাবে কি এলো, পুরোটা আমরা রিভিশনও করছি। খালি নিউমেরিক্যাল সলভ করলেই হবে না, নিউমেরিক্যালটা সলভ করলাম বেরিয়ে গেলাম, ওই নিউমেরিক্যাল না এসে অন্য নিউমেরিক্যাল দিয়ে দিল, কেমন করে করবে? সমস্ত রিলেশন গুলো দেখে বুঝে আমরা নিউমেরিক্যাল সলভ করছি, যাতে যে কোনো কিছু দিয়ে দিক। অর্থাৎ এর ভ্যালু দিয়ে দিয়েছে এখানে 4.07 ইনটু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার, এর ভ্যালু দিয়েছে, নাই দিতে পারতো, বলতেই পারতো সিলভারের একটা অ্যাটমের রেডিয়াস দিয়ে দিল, তাহলে সিলভারের একটা অ্যাটমের রেডিয়াস আর দিয়ে দিয়েছে, এ বার করতে হবে, এই রিলেশনটা ইউজ করতে হবে বা এই রিলেশনগুলো ইউজ করতে হবে। অর্থাৎ কনসেপচুয়ালি তোমাকে পুরো নিউমেরিক্যালটাতে ডেভেলপ হতে হবে, যে ফর্মুলা মনে নেই তারপরে যেন নিউমেরিক্যাল নামিয়ে আসতে পারো। রেডিয়াস দিয়ে দিতে পারে, এজ লেংথ দিতে পারে, যাই দিক না কেন এটা বার করতে হবে আমাকে। এ কিউব বার করতে গেলে, ঘনকের আয়তন এ কিউব, সেটা বার করতে গেলে এ কিউব জানতে হবে, এ কিউব জানতে গেলে এ জানতে হবে। এ এখানে ডাইরেক্টলি দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না, দিয়ে দিয়েছে, খুব ভালো কথা। যদি ডাইরেক্টলি এ না দিত, যদি সিলভার অ্যাটমের রেডিয়াস দিত, আর দিত, তাহলে আর এর সঙ্গে এর রিলেশনও আছে, আর এর ভ্যালু পুট করতাম, এর ভ্যালু পেয়ে যেতাম, আর এর ভ্যালু পুট করতাম, এ কিউবের ভ্যালু পেয়ে যেতাম। FCC এর জন্য, BCC এর জন্য আর দিয়ে দিত, এর ভ্যালু পেয়ে যেতাম। সিম্পল কিউবিকের জন্য আর দিয়ে দিত, এর ভ্যালু পেয়ে যেতাম। এর ভ্যালু পেয়ে যাওয়া মানে এ কিউবের ভ্যালু পেয়ে যাওয়া, এ কিউব পেয়ে যাওয়া মানে ওটাই চলে যাচ্ছে ডিনোমিনেটর, ওটাই হয়ে যাচ্ছে ভলিউম। অর্থাৎ আমার ফর্মুলা দাঁড়ালো এটা, এখান থেকে আমাকে এক্সট্রা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এবারে আমি জাস্ট ভ্যালুগুলো পুট করব, এটাকে একটু সিম্পলিফাই করলে হয় মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট ইনটু z, x ইনটু z ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু a কিউব। দেখো এবার সবই তোমার জানা আছে, এখান থেকে x ইজ ইকুয়াল টু হবে রো ইনটু অ্যাভোগাড্রো নাম্বার ইনটু a কিউব ডিভাইডেড বাই z। সেখানে ভ্যালু সবই জানা আছে, রো এর ভ্যালু দেওয়া আছে, সবকটা ভ্যালু দেখো এখন তোমার কাছে ক্লিয়ার। রো কত দেওয়া আছে, ঘনত্ব হচ্ছে 10.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে এটা হয়ে গেল 10.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হয়ে গেল রো। অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এ কিউব আগেই বার করেছি, এ কিউব হচ্ছে 4.07 ইনটু 10 টু দি পাওয়ার -8 এর হোল কিউব, 4.07 ইনটু 10 টু দি পাওয়ার -8 তার হোল কিউব। আর কি চাই, z। FCC এর জন্য z হচ্ছে 4, BCC হলে হতো 2, সিম্পল কিউবিক হলে হতো 1। এখান থেকে আরামসে ভ্যালুগুলো পুট করো। ক্যালকুলেশন পার্টটা দেখাচ্ছি না, ক্যালকুলেশন আশা করছি পারবো, ক্লাস 12 এর বাচ্চাকে ক্যালকুলেশন কি দেখাতে লাগবে, কি মনে করো? ক্যালকুলেশনটুকু পারবে তো? সেখানে জাস্ট ভ্যালুগুলো পুট করবে, ক্যালকুলেশন করবে, তুমি সলভ করতে পারবে আরামসে। তো এখান থেকে x এর ভ্যালু সলভ করতে হবে। অ্যাটমিক নাম্বার কত, সিলভারের অ্যাটমিক নাম্বার বেরোবে রাফলি 106.5 সামথিং 59 এরকম কিছু একটা আনসার বেরোবে। সিলভারের অ্যাটমিক নাম্বার 107 এর আশেপাশে বেরোবে, 106.59 এরকম হচ্ছে সিলভারের অ্যাটমিক নাম্বার। সো x এর ভ্যালু তোমার ওটাই বেরোনো উচিত। ওকে, আচ্ছা চলো পরেরটা দেখে নিচ্ছি। সো প্রবলেম সঙ্গে কনসেপ্ট সবকিছু মিলিয়ে মিশিয়ে চলছে আমাদের ক্লাস, দৌড়চ্ছে একদম লাস্ট মোমেন্টে পৌঁছে গেছি আমরা। আমাদের ক্লাসের একদম লাস্ট মোমেন্টে, মানে ক্লাসের না, মানে উচ্চ মাধ্যমিকের একদম লাস্ট মোমেন্টে পৌঁছে গেছি। এই 2 সপ্তাহের মধ্যে এক্সাম, এই অবস্থাতে এটাই তোমার কাছে সুযোগ শেষবারের মতন সলিড স্টেটকে, কঠিন অবস্থাকে ঝালিয়ে নিয়ে একদম কঠিনের থেকেও কঠিন ভাবে নিজেকে তৈরি করে নেওয়া, যাতে এখান থেকে যে কোনো রকমের নিউমেরিক্যাল আসুক
তার ফর্মুলা তোমার জানা থাক বা না থাক আর কোনো সমস্যা নেই, আর কোনো ভয়ের ব্যাপার নেই। কনসেপ্ট জানা আছে, ফর্মুলা নামিয়ে নিয়ে প্রবলেম সলভ করে দিয়ে আসবো, কারণ কনসেপ্টটা শিখে গেছি। তো কনসেপ্ট সঙ্গে সঙ্গে নিউমেরিক্যাল টোটাল প্র্যাকটিস শেষ পায়ের মতন ঝালিয়ে নেওয়ার সুযোগ তোমার কাছে সলিড স্টেটের জন্য। একক কোষের প্যাকিং দক্ষতা কাকে বলে? সব কি বাচ্চা বেলার কোশ্চেন, বাচ্চা কোশ্চেন। প্যাকিং দক্ষতা, প্যাকিং ফ্র্যাকশন নিশ্চয়ই লিখে দিতে পারবে, ইকুয়েশন দেবে। ডেফিনেশন এখানে চাইছে না কাকে বলে, যদিও বা বলেছে এক্স্যাক্টলি ডেফিনেশন দেওয়ার থেকেও এখানে রেশিওটাকে মেনশন করে দেবে যে প্যাকিং দক্ষতা বা প্যাকিং ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু যে কতটা ভলিউম, টোটাল ভলিউম অফ দ্য অ্যাটমস, যতগুলো অ্যাটমস আছে টোটাল ভলিউম অফ দ্য অল অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য ইউনিট সেল। ইউনিট সেলের মধ্যে বা একক কোষের মধ্যে মোট যত অ্যাটম আছে তাদের সামগ্রিক ভলিউম ডিভাইডেড বাই একক কোষের ভলিউম। এই পুরো রেশিওটা, একদম ম্যাথমেটিক্যাল রেশিওটা প্রেজেন্ট করে দেবে, সেটাই হচ্ছে প্যাকিং দক্ষতা। যে মোট কতটা অ্যাটম যতগুলো আছে ইউনিট সেলে উপস্থিত সমস্ত অ্যাটমের সামগ্রিক ভলিউম, ইউনিট সেলে উপস্থিত সমস্ত অ্যাটমের সামগ্রিক ভলিউম ডিভাইডেড বাই থাকবে হচ্ছে একক কোষ বা ইউনিট সেলটার নেট ভলিউম বা ফাইনাল ভলিউম। ঠিক আছে, তার মানে যতগুলো অ্যাটম আছে তাদের ভলিউম ডিভাইডেড বাই ইউনিট সেলের ভলিউম, এটাকেই বলা হচ্ছে প্যাকিং দক্ষতা। নিশ্চয়ই লিখতে পারবে। সোডিয়াম পারমাণবিক গুরুত্ব 23। ওকে, জানি না বললেও দরকার হতো। আমার বিশ্বাস যে আমার যে অডিয়েন্স তার এই ইনফরমেশনটা প্রয়োজন নেই। কি প্রয়োজন আছে নাকি? সোডিয়ামের অ্যাটমিক ওয়েট 23, এই ইনফরমেশনের প্রয়োজন আছে তোমার? সূর্য স্যারের ক্লাস যারা করছে তাদের এই ইনফরমেশনের প্রয়োজন নেই, তারা অলরেডি জানে এটা, কোশ্চেনে দিয়েছে ফালতু। সো সোডিয়াম পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস মানে অবভিয়াসলি এফসিসি কেলাসের কথা বলা হচ্ছে, এফসিসি ক্রিস্টালের কথা বলা হচ্ছে। ঠিক আছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্রিস্টাল মানে হচ্ছে এফসিসি ক্রিস্টাল। সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 1.91 অ্যাংস্ট্রম হলে সোডিয়াম কেলাসের ঘনত্ব কত? একটু আগে আমরা কেমন করে ফর্মুলাটা তৈরি করে নিয়েও কেমন করে প্রবলেম নামাতে হয় দেখেছি। এখন ফর্মুলা বেস্ট ওয়েতে যাচ্ছি। নিউমেরিক্যালটা যদি শর্টকাটে করতে হয়, অর্থাৎ ফর্মুলা জানা আছে প্রবলেম করে দিতেই পারি, কিন্তু ফর্মুলা না জানা আছে, ভুলে গেছি, ফর্মুলা তৈরি করে নিয়েও কিন্তু প্রবলেম করতে আমরা পারি, সেটা আমরা দেখে নিয়েছি অলরেডি আগের প্রবলেমে। যে কোনো প্রবলেম যেখান থেকে তুলুক না কেন আমরা কিন্তু পারি। সো ঘনত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা দেখলাম পারমাণবিক গুরুত্ব বা মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট, পারমাণবিক গুরুত্ব অ্যাটমিক ওয়েট ইনটু থাকছে হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ অ্যাটমিক ওয়েট, ইনটু কি থাকছে আমাদের ফর্মুলাটা দেখে নাও। পারমাণবিক গুরুত্ব অ্যাটমিক ওয়েট ইনটু টোটাল নাম্বার অফ অ্যাটমস কতগুলো আছে, এফসিসি মানে ভ্যালু হবে 4 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু এ কিউব। সো জেড কতগুলো অ্যাটম আছে এফসিসি তে যার ভ্যালু হবে 4 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু এ কিউব। এ কিউব কেমন করে বার করতে? এফসিসি এর জন্য একটু আগেও আমরা রিলেশন দেখেছিলাম, সবগুলোর জন্যই দেখেছি, এফসিসি এর জন্য রিলেশন দেখেছি। এখানে এফসিসি এর জন্য হচ্ছে √2a is equal to 4r, √2 equal to 4r, তার মানে a is equal to হচ্ছে 4r by √2। a হচ্ছে কত? a হচ্ছে 4r by √2, তাহলে a কিউব কত হবে? 4r by √2 এর হোল কিউব, 4r by √2 তার হোল কিউব। আচ্ছা, আর এর ভ্যালু কি দেওয়া আছে কোশ্চেনে? কি দেওয়া আছে দেখে নি। তাহলে a কিউবের জায়গায় এটা লিখে দেবো। ওকে, এটা হচ্ছে a কিউব। ভ্যালুগুলো পুট করব, ঘনত্ব বার করতে বলেছে সিম্পল, তার মানে অ্যাটমিক ওয়েট অফ সোডিয়াম কোশ্চেনে না দেওয়া থাকলেও আমার অডিয়েন্স আমি জানি সেটা পারবে। অ্যাটমিক ওয়েট হচ্ছে 23। এফসিসি ক্রিস্টাল মানে ইউনিট সেলে কোষের সংখ্যা কত, ইউনিট সেলে অ্যাটমের সংখ্যা কত, ইউনিট সেলে এফেক্টিভ অ্যাটমের সংখ্যা হচ্ছে 4। অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু আমরা জানি অলরেডি 6.022 নাও, E023 নাও, হোয়াটএভার, ইনটু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, এ কিউব কত? এ কিউব দাঁড়াচ্ছে হচ্ছে 4 ইন্টু আর, যেখানে আর এর ভ্যালুটা আমাদেরকে বলে দিয়েছে। আর হচ্ছে রেডিয়াস, পরমাণুর রেডিয়াস 1.91 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে সেন্টিমিটারে আনছি। সেন্টিমিটারে কেন আনছি? কারণ তাহলে ঘনত্বটাও গ্রাম পার সেন্টিমিটার কিউবে বেরোবে। কেন গ্রাম পার সেন্টিমিটার কিউব? দ্যাট ইজ এরকম ভাবে রাখতে চাইছি সিজিএস ইউনিটে। তার কারণ হচ্ছে পারমাণবিক গুরুত্ব যেটা, ওটা হচ্ছে 1 মোল মানে হচ্ছে 23 গ্রাম। তো পারমাণবিক গুরুত্বতে আমরা জানি ডেফিনেশনে 1 মোল সোডিয়ামের মাস বা ভর 23 গ্রাম। তাই যেহেতু এখানে পারমাণবিক গুরুত্ব কথার মানেই হচ্ছে 1 মোলের ভর, যেটা কিনা গ্রাম ইউনিটে হয়, তাই এখানে যেহেতু গ্রাম ইউনিট আছে, সিজিএস আছে, তাই অ্যাংস্ট্রমটাকেও সিজিএস ইউনিট সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি। দ্যাট ইজ 1.91 4 ইন্টু 1.91 ইন্টু
1.91 ইন্টু 10⁻⁻8 অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটারে নিয়ে গেলে 10⁻⁻8 হবে, আর ডিভাইডেড বাই √2 পুরোটার হোল কিউব। পুরোটার হোল কিউব হচ্ছে a কিউব। 4 ইন্টু 1.91 ইন্টু 10⁻⁻8 দ্যাট ইজ 4r ডিভাইডেড বাই √2, 4r ডিভাইডেড বাই √2 তার হোল কিউব। এটা হয়ে গেল a কিউব। সমস্ত ভ্যালু জানা, পুট করে দাও, ঘনত্ব বেরিয়ে যাবে। তো ঘনত্ব কি দাঁড়াচ্ছে? ঘনত্ব রো ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মলিকুলার ওয়েট 23 বা অ্যাটমিক ওয়েট 23 ইনটু নাম্বার হচ্ছে 4, ইউনিট সেলেক্ট অ্যাটমের নাম্বার হচ্ছে 4 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইনটু 10⁻23 ইনটু a কিউব। a কিউব মানে হচ্ছে 4r বাই √2 এর হোল কিউব। 4 ইনটু r 1.91 ইনটু 10⁻⁻8 এটা হচ্ছে r ডিভাইডেড বাই √2 পুরোটার হোল কিউব। সো ক্যালকুলেশন পার্টে আলাদা করে মাথা ঘামাচ্ছি না, আশা করছি ক্যালকুলেশন তোমরা পারবে। ক্যালকুলেশন নিয়ে আশা করছি খুব একটা সমস্যা হবে না। কিউব টিউব যা কিছু আছে এগুলো হোল কিউব আছে, মানে 4 কিউবও হবে, √2 এর হোল কিউব হবে, 1.91 ইনটু 10⁻⁻8 এর হোল কিউব হবে, মানে এটা 10⁻24 হয়ে যাবে। এখানে আবার 10⁻23 আছে, সেগুলো ক্যান্সেল আউট হবে। ধরে ধরে সুস্থে বুঝে শুনে প্রবলেম গুলো সলভ করবে যাতে তোমার এখানে ভুল না হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার ডেনসিটি বেরিয়ে যাবে। এখান থেকে ক্যালকুলেশন করলেই তোমার কাছে সমস্ত ডেটা দেওয়া আছে। কিন্তু এটাও তুমি জানো যে যদি ডেটা না দেওয়া থাকতো, মানে যদি ফর্মুলা না জানা থাকতো, আমরা তো এই ফর্মুলাটা ইউজ করছি না, যেটা আগের প্রবলেমে যে ফর্মুলাটা আমরা বার করেও দেখে নিলাম যে কেমন করে ফর্মুলাটা আসছে। তো যদি ফর্মুলা জানা থাকে, ফর্মুলা মনে আছে ভালো, বাট সামহাও ফর্মুলাতে কনফিউশন হচ্ছে, কোনটা উপরে কোনটা নিচে মনে থাকছে না, মনে পড়ছে না, কিন্তু কনসেপ্ট জানা আছে। আগেরটাতে যেভাবে দেখলাম কনসেপ্ট জানা আছে, কনসেপ্ট জানা থাকলে আরামসে তুমি ফর্মুলা বার করে নিতে পারবে এবং সেইখান থেকে তুমি ভ্যালু পুট করে দেবে। তাই অন্ধের মতন ফর্মুলা বেস্ট করে চলো না, ফর্মুলা আসছে কোথা থেকে, কনসেপ্টটা দেখে নাও, কনসেপ্ট দেখে নিয়ে এগো। চলো এটা কি বলছে দেখো, এ বি ও অক্সিজেনের সমন্বয়ে একটি কেলাসাকার যৌগ অক্সিজেন পরমাণু দ্বারা ঘনকাকার ঘন সন্নিবেশ গঠিত হয়। আগের মতনই একইভাবে বলেছে, এ বি আছে, অক্সিজেন আছে, মানে একটা অক্সাইড তৈরি হচ্ছে, যে অক্সাইডে এটা অক্সিজেন পরমাণুটা দিয়েই ঘন সন্নিবেশটা তৈরি হচ্ছে। মানে একটু আগে কনসেপ্ট ডিসকাস করে নিয়েছি, মানে ক্রিস্টালটা মেন ফান্ডামেন্টাল অ্যাটমটা হচ্ছে অক্সিজেন, অক্সাইড অ্যানায়ন দিয়ে ক্রিস্টাল তৈরি হচ্ছে, বিভিন্ন ফাঁকে ফাঁকে ওই অক্সাইড অ্যানায়ন দিয়ে যে ক্রিস্টালের মেন অ্যাটম গুলো দিয়ে, কনস্টিটিউটিং অ্যাটম গুলো দিয়ে যে ক্রিস্টাল তৈরি হচ্ছে, তার ফাঁকে ফাঁকে এ অ্যাটম বা বি অ্যাটম প্রেজেন্ট থাকবে। তার মানে কনস্টিটিউটিং অ্যাটম হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের অ্যাটমের নাম্বার এখানে ডিটেইলে আর বলছি না, আগেরটাতে আমরা কনসেপ্ট ডিসকাস করে নিয়েছি। আমার বিশ্বাস এই প্রবলেমটাতে তোমাদের আমার হেল্প লাগবে না। আমার হেল্প ছাড়া এই প্রবলেম নামাও, আমার হেল্প ছাড়া প্রবলেম নামাও, কমেন্ট বক্সে আমাকে জানাও যে এর আনসার কত হবে, কমেন্ট বক্সে। কারণ আগেই আমরা ডিসকাস করে নিয়েছি কেমন ভাবে প্রবলেম করতে হয়। এই ধরনের যে কোনো প্রবলেম আমার হেল্প ছাড়া তুমি নামাতে পারবে, এটা আমার বিশ্বাস, কারণ অলরেডি কনসেপ্টের থ্রু দিয়ে আমরা নিউমেরিক্যাল গুলো স্টাডি করছি। তো সেইখান থেকে তুমি নিজে করো, সলভ করো, কমেন্ট বক্সে আনসার জানাও, তারপরে মিলিয়ে নাও। অক্সিজেন অ্যাটম যেটা কিনা কনস্টিটিউটিং অ্যাটম, যেটা দিয়ে তৈরি হচ্ছে পুরো ঘন সন্নিবেশটা, ধরলাম সেই অক্সিজেন অ্যাটমের নাম্বার হচ্ছে N। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড চতুস্তলকীয় যে ফাঁক, সেখানের 1H অংশতে বি পরমাণু আছে, চতুস্তলকীয় ফাঁক হবে 2N, তাহলে বি পরমাণু প্রেজেন্ট থাকবে 2N এর 1H অংশ, দ্যাট ইজ N/4। কারণ চতুস্তলকীয় ফাঁক হয় আমরা জানি, কনস্টিটিউটিং অ্যাটম যতগুলো চতুস্তলকীয় ফাঁক বা টেট্রাহেড্রাল ভয়েড হয় তার ডাবল 2N, এন্ড অক্টাহেড্রাল ভয়েড হয় N। অক্টাহেড্রাল ভয়েডে আছে সি অ্যাটম, তাহলে সি অ্যাটম প্রেজেন্ট থাকবে কতগুলো, N খানা অক্টাহেড্রাল ভয়েড, তার 1/4 এ আছে, সরি এ অ্যাটম, সরি সি বলে তো কোনো অ্যাটমই নেই, এ অ্যাটম আছে অক্টাহেড্রাল ভয়েডের 1/4 এ, দ্যাট ইজ অক্টাহেড্রাল ভয়েড থাকবে যতগুলো কনস্টিটিউটিং অ্যাটম অক্সাইড ততগুলোই থাকবে, দ্যাট ইজ N খানা অক্সাইড, তো N খানাই অক্টাহেড্রাল ভয়েড, দ্যাট ইজ N টা ইনটু 1/4, এতগুলো N ইনটু 1/4, এতগুলো থাকবে হচ্ছে তোমার এ অ্যাটম, তাহলে দ্যাট ইজ এগেন N/4। তাহলে এখান থেকে A
is to B is to oxygen কত হয় A হচ্ছে n/4 B হচ্ছে n/4 oxygen হচ্ছে n that is 1/4 is to 1/4 is to 1 that is 1 is to 1 is to 4 তার মানে ফর্মুলা দাঁড়াচ্ছে ফর্মুলা কি দাঁড়াচ্ছে সংকেত বার করতে বলেছে ফর্মুলা দাঁড়াচ্ছে 1 is to 1 is to 4 মানে AbO4 AbO4 সিম্পল রেশিও করা হয়েছে রেশিও করলেই পাওয়া যাচ্ছে 1 is to 1 is to 4 1 is to 1 is to 4 তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা দাঁড়াচ্ছে AbO4 তার মানে এই প্রবলেমটাতে ফর্মুলা কি দাঁড়ালো AbO4 আচ্ছা চলো তাহলে আমরা এখন নেক্সট প্রবলেমটা দেখে নিচ্ছি এই প্রবলেমটাতে কি বলছে একটি ধাতব মৌল ঘনকাকার কেলাস গঠন করে যদি উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য 1.8 অ্যাংস্ট্রম হয় এবং কেলাসের ঘনত্ব বলে দিচ্ছে 2.14 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয় তবে ধাতুটির 250 গ্রাম 250 গ্রাম পরিমাণে কতগুলি একক কোষ আছে খুবই সিম্পল প্রবলেম দেখো কি বলে দিচ্ছে আমাদের বলে দিচ্ছে এটা সিম্পল কিউবিক সিম্পল নয় মানে কিউবিক ক্রিস্টাল মানে সেটা সিম্পল কিউবিক ক্রিস্টাল হতে পারে সেটা বিসিসি হতে পারে সেটা এফসিসি হতে পারে বডি সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল বিসিসি বা দেহ কেন্দ্রিক যেটা বা ফেস সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল এফসিসি যেটা হচ্ছে তোমার পৃষ্ঠ কেন্দ্রিক যে কোনো রকম কিউবিক ক্রিস্টাল হতে পারে আচ্ছা তার একক কোষের মানে ইউনিট সেলটার এজ লেংথ বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 1.8 অ্যাংস্ট্রম মানে হচ্ছে ইউনিট সেলের মধ্যে যে এজ লেংথ এ সেটা হচ্ছে 1.8 অ্যাংস্ট্রম সেন্টিমিটারে যদি নিয়ে যাই 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার কিউব 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার সরি কিউব না সেন্টিমিটার এটা হচ্ছে এজ লেংথটা আচ্ছা ক্রিস্টালটার ডেনসিটি বলছে 2.14 গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং মেটালটা 250 গ্রাম নেওয়া হয়েছে তার মানে মেটালের মাস জানি মেটালের ডেনসিটি জানি তাহলে মেটালের ভলিউম পেয়ে যাব তাহলে ভলিউম অফ মেটাল ইজ ইকুয়াল টু হচ্ছে মাস বাই ডেনসিটি মাস কত বলে দিয়েছে মাস নিয়েছি হচ্ছে 250 গ্রাম মেটাল নেওয়া হয়েছে আর ডেনসিটি হচ্ছে 2.14 গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে এখান থেকে আমরা মেটালটার ভলিউমটা পেয়ে যাব আচ্ছা ইউনিট সেলের ভলিউম কত পাবো ইউনিট সেলের ভলিউম হবে হচ্ছে a কিউব করে দেবো তাহলে ইউনিট সেলের ভলিউম পেয়ে যাব অর্থাৎ এখান থেকে ভলিউম অফ ইউনিট সেলও পেয়ে যাব ইউনিট সেল বা একক কোষের ভলিউম ইউনিট সেলের ভলিউম হচ্ছে a কিউব মানে হচ্ছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 তার হোল কিউব সো ইউনিট সেলের ভলিউম পেয়ে যাচ্ছি ইউনিট সেলের ভলিউম পেয়ে গেলাম তাহলে কি কি পেলাম ইউনিট সেলের ভলিউম পেলাম a কিউব সঙ্গে পেলাম হচ্ছে তোমার মেটালটার ভলিউম দ্যাট ইজ মাস বাই ডেনসিটি করে পেলাম তার মানে বলতে পারি এই a কিউব এর যে ভলিউমটা এই ভলিউম মানে হচ্ছে একটা ইউনিট সেল এটা একটা ইউনিট সেলের ভলিউম তাই তো একটি ইউনিট সেলের ভলিউম হচ্ছে a কিউব তার মানে এই ভলিউম মানে হচ্ছে একটি ইউনিট সেল তাহলে মেটালটা যে 250 গ্রাম 250 গ্রাম মেটাল আছে মানে এতটা ভলিউম আছে সো দিস মাচ ভলিউম মানে কটা ইউনিট সেল সিম্পল মেথড হবে তাহলে আমরা বলতে পারি যে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 হোল কিউব সেন্টিমিটার কিউব দিস মাচ ভলিউম মানে একটি ইউনিট সেল একটা ইউনিট সেল যেটা কিনা a কিউব যার ভলিউম ঠিক আছে a কিউব মানটাই তো হচ্ছে এটা সো a কিউব মানে হচ্ছে এটা এবং এটা হচ্ছে একটা ইউনিট সেলের ভলিউম সো দিস মাচ ভলিউম মানে একটা ইউনিট সেল তাহলে মেটালের টোটাল ভলিউমটা কত সেই ভলিউমটা হচ্ছে 250 বাই 2.14 this much centimeter cube মানে কতগুলো ইউনিট সেল সো 1 বাই 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 হোল কিউব ইনটু 250 বাই 2.14 সো দিস মাচ সেন্টিমিটার কিউব এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করবে ইউ উইল গেট দ্য আনসার সো এখানে যেটাই আসবে না কেন এতগুলো ইউনিট সেলে তোমার প্রেজেন্ট থাকবে দিস মাচ ভলিউমের মধ্যে কারণ আর দিস মাচ ভলিউমটাই হচ্ছে 250 গ্রাম মেটাল 250 গ্রাম মেটালের মধ্যেই বলেছে না কতগুলো ইউনিট সেল প্রেজেন্ট থাকবে সো 250 গ্রাম মেটাল মানেই হচ্ছে দিস মাচ ভলিউম এবারে a কিউব যেটা কিনা ইউনিট সেলের ভলিউম মানে হচ্ছে একটা ইউনিট সেল
তার মানে 250 গ্রাম মাস মানে দিস মাচ ভলিউম, তার মানে কতগুলো ইউনিট সেল। সো সিম্পল ইউনিটারি মেথড হয়েছে, যেটা আসবে ক্যালকুলেশন করে দ্যাট উইল বি দ্য আনসার। সো ইজি প্রবলেম দেখতেই পাচ্ছ। এখন নিশ্চয়ই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, সমস্ত কনসেপ্টের থ্রু দিয়ে আমরা যেহেতু করছি কনসেপচুয়ালি ক্লিয়ার হয়ে গেছে এবং তুমি এই ধরনের নিউমেরিক্যাল গুলো আশা করছি করতে পারবে। আচ্ছা চলো এটা কি বলছে দেখি। বলছে একটি যৌগ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস দ্বারা গঠিত। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস মানে হচ্ছে এফসিসি ক্রিস্টাল। উক্ত কেলাসে একক কোষের কৌণিক বিন্দুগুলি এ পরমাণু এবং পৃষ্ঠকেন্দ্রগুলি বি পরমাণু দ্বারা অধিকৃত। একটি বি পরমাণু পৃষ্ঠকেন্দ্র থেকে নির্দিষ্ট হয়েছে, তবে যৌগটির সম্ভাব্য রাসায়নিক সংকেত কি হতে পারে। দেখো এতক্ষণে নিশ্চয়ই এগুলো বুঝে গেছো, কেমন করে করতে হয়, কেমন করে পারতে হয়, নিজেরই তোমার পেরে যাওয়া উচিত। এফসিসি ক্রিস্টাল মানে কোথায় কোথায় অ্যাটম গুলো থাকে। এফসিসি ক্রিস্টাল মানে 8টা কর্নারে 8টা অ্যাটম থাকবে, আর প্রত্যেকটা ফেস বা পৃষ্ঠকেন্দ্র পৃষ্ঠতল তার সেন্টারে একটা করে অ্যাটম থাকবে। এটাই হচ্ছে এফসিসি ক্রিস্টালের অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট। তার মানে এ পরমাণু কতগুলো আছে, কৌণিক বিন্দুগুলোতে বলে দিয়েছি এ পরমাণু, তার মানে নাম্বার অফ, এবার এ অ্যাটম নেট কতগুলো থাকবে, নাম্বার অফ এ অ্যাটমস সেটা হচ্ছে কতগুলো আছে, 8টা কর্নারে 8টা আছে এবং প্রত্যেকটা এ অ্যাটমের 1/8 ফ্র্যাকশনই ইউনিট সেলটার মধ্যে ঢুকে থাকবে। তার মানে একটি করে এ অ্যাটম আছে, রাইট। তার মানে এ অ্যাটম গুলো যেহেতু কৌণিক বিন্দুতে আছে মানে কর্নার গুলোতে আছে, 8টা কর্নারে 8টা অ্যাটম আছে এবং প্রত্যেকটি অ্যাটমের আমরা আবার জানি 1/8 ফ্র্যাকশনই ইউনিট সেলটার মধ্যে থাকে, বাকি ফ্র্যাকশন পাশের নিয়ার বাই ইউনিট সেল গুলোর মধ্যে ঢুকে থাকে। সো একটা পার্টিকুলার ইউনিট সেলে একটা পুরো অ্যাটমের, একটা গোটা অ্যাটমের কমপ্লিট ভলিউম ঢুকে থাকে না, 1/8 ফ্র্যাকশন ভলিউমই ঢুকে থাকে একটা ইউনিট সেলের মধ্যে, একটা অ্যাটমের, যারা কিনা কর্নারে আছে। তাহলে এই অ্যাটম গুলো কর্নার অ্যাটমের 8টা কর্নারে 8টা অ্যাটম বসে থাকবে, 8টা কর্নারে 8টা এ অ্যাটম বসে থাকবে, 8 এ অ্যাটমস ইন 8 কর্নার্স, কিন্তু প্রত্যেকটা এ অ্যাটমের 1/8 ফ্র্যাকশনই ইউনিট সেলের মধ্যে থাকবে। তার মানে নেট এ অ্যাটম প্রেজেন্ট আছে ইউনিট সেলটার মধ্যে 1/8 into 8, দ্যাট ইজ একটা। আচ্ছা নাম্বার অফ বি অ্যাটম কতগুলো হবে, নাম্বার অফ বি অ্যাটমস হবে হচ্ছে, বি অ্যাটমস প্রেজেন্ট আছে হচ্ছে পৃষ্ঠ কেন্দ্রগুলিতে মানে সারফেসের মাঝখানে, ফেস বা সারফেস যে সারফেস গুলো আছে 6টা সারফেস আছে, 6টা সারফেসের মাঝখানে। আবার আমরা জানি সারফেসের মাঝখানে যখন অ্যাটম গুলো থাকে তখন তার হাফ ফ্র্যাকশন ইউনিট সেলের মধ্যে থাকে, বাকি হাফ ফ্র্যাকশন নিয়ার বাই পাশের ইউনিট সেলের মধ্যে চলে যায়। তার মানে বেসিক্যালি সারফেসটা বেসিক্যালি অ্যাটমটাকে দুভাগে ভাগ করে দেয়, হাফ পোর্শন নিজের ইউনিট সেলের মধ্যে চলে যায় আর বাকি হাফ পোর্শন পাশের ইউনিট সেলের মধ্যে চলে যায়। সো এখান থেকে আমরা বলতে পারি বি অ্যাটম কতগুলো আছে, টোটাল 6টা সারফেস আছে, 6টা সারফেস, আর প্রত্যেকটা সারফেসের সেন্টারে যে অ্যাটমটা আছে তার পুরোটা নয়, তার হাফ ফ্র্যাকশনই ইউনিট সেলটার মধ্যে আছে। সো হাফ ফ্র্যাকশন ইউনিট সেলের মধ্যে আছে এবং নেট টোটাল 6টা এরকম সারফেস আছে। সো 6টা সারফেস মিলিয়ে নেট হাফ ইনটু 6, দ্যাট ইজ 3টে অ্যাটম প্রেজেন্ট থাকছে, 3 অ্যাটমস প্রেজেন্ট থাকছে, 3 অ্যাটমস প্রেজেন্ট থাকছে। ক্লিয়ার? তাহলে একটা এ অ্যাটম এবং 3টে বি অ্যাটম, এইভাবে কিন্তু ইউনিট সেলটা তৈরি হচ্ছে, রাইট। বি পরমাণুগুলো পৃষ্ঠকেন্দ্রগুলো বি পরমাণু দ্বারা অধিকৃত। তো সারফেসটা বলে দিচ্ছে, তাহলে কৌণিক বিন্দু মানে যে কর্নার গুলো এ অ্যাটম আছে, তার মানে নেট এ অ্যাটম আছে একটা, এবং পৃষ্ঠকেন্দ্রগুলো বি অ্যাটম আছে মানে সারফেসে বি অ্যাটম আছে মানে বি অ্যাটম আছে 3টে। একটা বি পরমাণু পৃষ্ঠকেন্দ্র থেকে নির্দিষ্ট হচ্ছে, এবার একটা বি পরমাণু বেরিয়ে যাচ্ছে, একটা বি পরমাণু বেরিয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি কিন্তু কতটা ভলিউম বেরোলো, একটা পৃষ্ঠকেন্দ্র থেকে একটা বি পরমাণু মিসিং হয়ে যাওয়া মানে কিন্তু পুরো কমপ্লিট একটা অ্যাটম বেরোলো না, একটা অ্যাটমের হাফ ফ্র্যাকশনে তো ছিল ইউনিট সেলের মধ্যে, তাই একটা বি পরমাণু মিসিং মানে বেসিক্যালি পুরো একটা বি পরমাণুর হাফ ফ্র্যাকশনে মিসিং হলো। কারণ একটা ইউনিট সেলের মধ্যে কিন্তু এমনিতেও একটা গোটা বি পরমাণু ছিল না, একটা বি পরমাণু যেটা কিনা সারফেসের সেন্টারে আছে তার হাফ ফ্র্যাকশনে ছিল। তাই বি পরমাণুটা যখন নির্দিষ্ট হচ্ছে, বি পরমাণুটা যখন আউট হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে তার হাফ ফ্র্যাকশনটাই ইউনিট সেলের বাইরে চলে যাচ্ছে। তার মানে এখন আফটার নির্দিষ্ট হয়ে যাওয়া, আফটার ভ্যানিশিং, যা ভ্যানিশ হওয়ার হয়ে গেছে, আফটার ভ্যানিশিং ফাইনাল বি অ্যাটমস কতগুলো আছে, ফাইনাল বি অ্যাটম আছে ছিল 3টে, আর হাফ ফ্র্যাকশন আউট হয়ে গেছে। একটা বি পরমাণু আউট হয়ে যাওয়া মানে, একটা বি অ্যাটম আউট হয়ে যাওয়া মানে
পুরো একটা বি অ্যাটম আউট হয়ে গেল না, কারণ একটা বি অ্যাটমের কমপ্লিট ভলিউম তো ইউনিট সেলের মধ্যে ছিলই না। বি অ্যাটম গুলো আছে সারফেসের সেন্টারে, যার কিনা হাফ ফ্র্যাকশনই ইউনিট সেলের মধ্যে ছিল। তার মানে বি অ্যাটম আউট হয়ে যাওয়া মানে হাফ ফ্র্যাকশনই আউট হয়ে যাওয়া। সো তিনটে ছিল, হাফ ফ্র্যাকশন আউট হয়ে গেছে, এখন আছে তাহলে 2.5। তার মানে ইউনিট সেলটার মধ্যে এ অ্যাটম আছে একটা আর বি অ্যাটম দাঁড়াচ্ছে 2.5। তাহলে ফর্মুলা কি দাঁড়াবে? ফর্মুলা দাঁড়াবে হচ্ছে A/B কত হচ্ছে বলো? A/B 1:2.5, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 2:5, that is A2B5। A2B5 is the answer, যেটা কিনা যৌগটার সংকেত হতে পারে, সম্ভাব্য রাসায়নিক সংকেত। সো আমরা কিন্তু মেন যে জায়গাগুলো ছিল, নিউমেরিক্যাল যেগুলো ছিল, এরকম ভাবে মিসিং বিভিন্ন রকম ভাবে আমাদের প্রবলেম দিতে পারে, যেখানে ফর্মুলা বার করতে হবে, তার কনসেপ্ট গুলো থরলি স্টাডি করেছিলাম এবং সেটা থ্রু দিয়ে আমরা প্রবলেম গুলো সলভ করলাম। ঘনত্বের একটা জায়গা আছে, তার ফর্মুলাটা কেমন করে ডিরাইভ করতে হয় এবং ফর্মুলাতে পুট করেও কেমন করে অঙ্ক করতে হয়, ফর্মুলা ভুলে গেলে কেমন করে ডিরাইভ করে নিয়ে অঙ্কটা নামিয়ে দিতে হয়, সেটাও দেখলাম। এবং প্যাকিং ফ্র্যাকশনের থেকেও যে সমস্ত অঙ্কগুলো আসতে পারে, প্যাকিং ফ্র্যাকশনের জায়গাটাও আমরা দেখে নিলাম। তার মানে অঙ্কগুলো তো দেখলামই, তার পিছনে কনসেপ্ট গুলো দেখলাম। আশা করছি কনসেপ্ট গুলো তোমার মাথায় ঢুকে গেছে, যেটা থ্রু দিয়ে তুমি কনসেপ্টটা বিল্ড হয়ে গেছে। এবারে এর উপরে বেস করে এটা ওটা সেটা ডেটা চেঞ্জ করে যেরকম ইচ্ছা অঙ্ক দিক না কেন, আশা করছি তোমার কোনো প্রবলেম হবে না। ফিরে আসবো পরের চ্যাপ্টার নিয়ে, যেখানে থাকবে সলিউশন। সলিউশনের বেশ কিছু আমরা নিউমেরিক্যাল সলভ করবো এবং তার সঙ্গে তার পিছনে কনসেপ্ট গুলো স্টাডি করবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস।